তো আজকে আমাদের এজেন্ডার মধ্যে প্রাথমিক এজেন্ডা হলো এগুলো কভার হলে আমরা যদি কভার করতে পারি তাহলে আমরা পরের টপিকে যাব। ওকে, নাও ফার্স্ট থিং ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য স্কোপ, ওকে, and accessing the variables or objects or a method etc. যে কোন জিনিসটা কোন জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। নাও we have written quite a bit of code by now. সো বেসিক কোডিং আপনারা পারেন, একটা ফাংশন লিখতে বললে সেটাও পারবেন। এবং ফাংশনের ভেতরে আমরা বিভিন্ন সময় অনেক কিছু ডিক্লেয়ার করতে হয়। আমরা ফাংশনের ভেতরে ডিক্লেয়ার করি, উই অলসো ডিক্লেয়ার অ্যাজ দ্য প্যারামিটার অফ ফাংশন। আবার ক্লাসের ক্ষেত্রে আমরা দেখলাম যে ক্লাসের মেম্বার হিসেবে ফিল্ড ডিক্লেয়ার করতে হয়, মেথডগুলো তৈরি করতে হয়। তো এই যে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাচ্ছি, এগুলোকে কোথা থেকে কখন কতটুকু অ্যাক্সেস করা যাবে, এটা হচ্ছে স্কোপ। তাহলে আন্ডারস্ট্যান্ডিং স্কোপটা খুব ইম্পর্টেন্ট, বিকজ ওয়েন উই উইল স্টার্ট ক্রিয়েটিং আওয়ার ওন ক্লাস, আমাদের এই ক্লাসের ভেতরে যা থাকবে তাদের আবার স্কোপ আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। And it is not a black and white memorizable formula, it's a contextual. So you have to be able to decide in which context what kind of scope you should assign to whatever the element you are considering. Okay, তো এটা আজকে আমাদের এজেন্ডা টু আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা কি এজেন্ডাটা বুঝতে পারলাম? স্যার আবার একটু বলা যাবে? জি জি বলা যাবে। When you write a program, you declare variables, right? একটু ইন্টারাক্ট করতে হবে, otherwise I cannot proceed. Yes, sir. Okay. Now, when you declare a variable, you declare a variable in many different places. কখনো কখনো you declare the variable inside the function body বা method body. কখনো কখনো মেথডের বা ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। আবার কখনো কখনো ক্লাসের মেম্বার ডাটা বা ফিল্ড হিসাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। নাও স্কোপ হচ্ছে কখন কোন জায়গা থেকে কোনটাকে অ্যাক্সেস করা যাবে সেটা। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট স্কোপস, এবং আমরা যখন আমাদের কোড লিখব তখন উই শুড বি এবল টু অ্যাসাইন দ্য স্কোপ টু দ্য ভেরিয়েবলস, অবজেক্টস, মেথডস, ক্লাস এটসেট্রা। ওকে, তো এই জিনিসটা যখন আমরা বুঝে যাব তখন আমরা আসলে আমাদের প্রজেক্টের জন্য যখন ক্লাসগুলো তৈরি করব তখন আমাদের স্কোপ নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আমরা এটা অলরেডি বুঝে ফেলবো যে কখন কিভাবে এটা করতে হবে। ওকে, সো লেটস বিগিন। আচ্ছা, নাও is the font size okay, or should I increase the font size? It's okay. Okay, now when I'm saying accessing member of a class, now when you create a class, what is a member of a class? Can you tell me? Or what qualifies to be member of a class? Yes, ক্লাসের ভেতরে কি থাকে? Object. No, অবজেক্ট ক্লাসের ভেতরে থাকে না, অবজেক্ট হচ্ছে ক্লাসের ভেরিয়েবল। ক্লাস বিকামস এ টাইপ when you create স্যার ক্লাসের ভিতরে সিনট্যাক্স আর ভেরিয়েবল থাকে স্যার। সিনট্যাক্স থাকে, কিন্তু সেটা কি রিপ্রেজেন্ট করে, হোয়াট দ্যাট সিনট্যাক্স রিপ্রেজেন্ট। ক্লাসের যে বডি, when you create a class you write 10 20 lines or 30 lines or 40 lines of code inside the class body, right? সেখানে কি থাকে মেম্বার হিসেবে? আমরা যখন বলছি মেম্বার অফ এ ক্লাস, ক্লাসের ভেতরে যা থাকবে সেটাই মেম্বার।
তাহলে মেম্বার হিসাবে কি থাকতে পারে? মেথড। মেথড অ্যান্ড ফিল্ড। তাহলে আমরা যদি বলি যে এমপ্লয়ি ইজ এ ক্লাস, এই যে জাভার কোড, তাহলে এমপ্লয়ি ক্লাসের মেম্বার এখানে কি 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 আছে বলেন তো? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার? এখানে মেম্বার গুলো কি একটু বলেন। 2 members. না, নামগুলো বলেন, মেম্বারের তো নাম থাকবে। Apply for leave and submit report to supervisor. তাহলে এটা একটা বিল্ট ইন ফাংশনালিটি ফর এন এমপ্লয়ি। তাহলে এটা হচ্ছে মেম্বার ফাংশন। তাহলে এখানে আমাদের দুইটা মেম্বার ফাংশন আছে। তাহলে অ্যাপ্লাই ফর লিভ, অ্যান এমপ্লয়ি ক্যান অ্যাপ্লাই ফর লিভ, তাহলে এটা তার একটা মেথড বা মেম্বার ফাংশন, মেম্বার ফাংশন। তো ফাংশনও কিন্তু মেম্বার। And an employee also can submit report to his or her supervisor. তাহলে সাবমিট রিপোর্ট টু সুপারভাইজার এটাও একটা বিল্ট ইন ফাংশনালিটি বা মেম্বার ফাংশন। তাহলে ফাংশনগুলো যেমন মেম্বার, এটা যেমন ঠিক, এগুলোও কিন্তু মেম্বার, বাট এগুলো ফাংশন। এগুলো কি? এগুলো হচ্ছে মেম্বার ডেটা। So when you create a class block, starts here, ends here, whatever is inside is member of the class. ওকে, না বুঝলে আমাকে সাথে সাথে প্রশ্ন করতে হবে। ওকে, এটা না বুঝে চুপ থাকলে এটা আপনার জন্য প্রবলেম। তাহলে আমরা একটা ক্লাস যখন তৈরি করব, ক্লাসের ভেতরে যা রাখবো তাই ক্লাসের মেম্বার। ঠিক আছে? ঠিক আছে। So it can be the information about the class, micro information. The class itself is a type, but it's a complex user defined type. তো তার মানে এর মধ্যে ছোট ছোট অনেক ইনফরমেশন আছে, যেমন এমপ্লয়ি ক্ষেত্রে আইডি, নেম, ডেজিগনেশন, ডেট অফ জয়নিং, ডেট অফ বার্থ, স্যালারি। তাহলে এই যে আইডি, নেম, ডেজিগনেশন, ডেট অফ বার্থ, স্যালারি ইত্যাদি, এগুলো কি? এগুলো মেম্বার না? কিন্তু এগুলো মেম্বার ডেটা। আবার অ্যাপ্লাই ফর লিভ এবং সাবমিট রিপোর্ট সুপারভাইজার, এগুলোও কিন্তু মেম্বার, কিন্তু এরা হচ্ছে মেম্বার ফাংশন। ঠিক আছে? ঠিক আছে। তো মেম্বার ডাটাকে দে আর অলসো নোন অ্যাজ ফিল্ড অ্যান্ড মেম্বার ফাংশনস অলসো নোন অ্যাজ মেথড। তাহলে ওপি টার্মিনোলজিতে, অবজেক্ট ওরিয়েন্টেড টার্মিনোলজিতে মেম্বার ডেটা, মেম্বার ফাংশন এইভাবে না বলে দে হ্যাভ এ টার্ম। সো মেম্বার ডাটাকে ওপি জার্গনে বলা হয় ফিল্ড, and member ফাংশনকে ওপি জার্গনে বলা হয় মেথড। So the member of a class can be field and method. আমরা কি এগ্রি করলাম এই অংশটুকু? Yes. Okay. Now can you tell me how many members are there in employee class total? Six members. No, হয় নাই। How many members are there in employee class in total? Sir, 3 member. No. What is member? একটু আগেই বললাম, member can be data, member can be function, member can be field, member can be method. So এই যে আমরা কোডটা দেখতে পাচ্ছি on the screen employee ক্লাসের, how many members are there in total? টোটাল কতগুলো মেম্বার আছে এখানে? এমনি 6টা দেখা যাচ্ছে, কিন্তু যদি টাইপ বলে তাহলে 2টা টাইপ, ক্লাস না 6টা সরি মেথড আর কি। 6টা কেন? টোটাল মেম্বার কয়টা? 6টা ফিল্ড, 2টা মেথড, তাহলে টোটাল মেম্বার হচ্ছে 8টা। আপনার 6টা হচ্ছে মেম্বার ডেটা, কিন্তু 2টা মেম্বার ফাংশনও তো আছে, তাহলে টোটাল মেম্বার হচ্ছে 8।
6 fields, 2 methods. এটাকে আমরা বুঝি নাই। Oh, sir, name destination আছে তো। হ্যাঁ, স্যার ফিল্ড তো চারটা দেখা ID, যাচ্ছে স্যার। name, Design is- destination, date of joining, date of birth, salary. এই ছয়টা হচ্ছে এমপ্লয়ের ইনফরমেশন। ইনফরমেশন মানে নাউন বা ডাটা, মানে মেম্বার ডাটা, ফিল্ড। আর দুইটা ফাংশনালিটি, অ্যাপ্লাই ফর লিভ অ্যান্ড সাবমিট রিপোর্ট টু সুপারভাইজার। তাহলে এখানে 6টা ফিল্ড, 2টা মেথড, তাহলে টোটাল 8টা মেম্বার। ইজ দ্যাট ওকে টু আন্ডারস্ট্যান্ড? Yes, sir. আচ্ছা, এখন প্রত্যেকটা ফিল্ড যেহেতু মানে ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করে, এমপ্লয়ি ইনফরমেশনকে, তাহলে তাদের নিজেদের টাইপ থাকবে। তাহলে আইডি হচ্ছে একটা প্রিমিটিভ টাইপ, স্যালারিও একটা প্রিমিটিভ টাইপ। নেম কি? নেমের টাইপ কি? What is the type of String. name? String. And designation is also string. তাহলে এটা কি প্রিমিটিভ টাইপ? Yes. Yes. Salary কি প্রিমিটিভ টাইপ? This Yes. Yes. Name designation কি প্রিমিটিভ টাইপ? Yes. No, string is not No, sir. primitive. String is a class. তাহলে নেম ডেজিগনেশন নিজেরাই অবজেক্ট, স্ট্রিং ক্লাসের অবজেক্ট। সেরকম ভাবে ডেট অফ জয়েনিং এবং ডেট অফ বার্থ এরাও লোকাল ডেট টাইপের অবজেক্ট। তাহলে একটা লাইব্রেরি ডেট ক্লাস, লোকাল ডেট, এটা java.time প্যাকেজ থেকে ইম্পোর্ট করা। তাহলে এই ক্লাসের 2টা অবজেক্ট, একটা ডেট অফ জয়েনিং কে রিপ্রেজেন্ট করে আর একটা ডেট অফ বার্থ কে রিপ্রেজেন্ট করে। ওকে, স্যার স্ট্রিং টাইপ হয় না। স্ট্রিং কি আবার বলেন? আপনার প্রশ্নটা বুঝিনি, আবার করেন। মানে স্ট্রিং টাইপ হয় না। স্ট্রিং তো টাইপ, কিন্তু স্ট্রিং প্রিমিটিভ টাইপ না, স্ট্রিং একটা ক্লাস। ক্লাস, এই যে আপনি এমপ্লয়ি ক্লাস বানাচ্ছেন, এমপ্লয়িও একটা টাইপ হয়ে যাবে একটু পরে। তাহলে এই যে এই লাইনের পরে এমপ্লয়িও তখন একটা টাইপ হয়ে গেল। তা আপনি যেমন ইন্টিজার ডিক্লেয়ার করতে পারেন না, তাহলে আপনি ইন্ট, হ্যাঁ, ধরেন আমি যদি বলি এখানে আজকে কয় তারিখ, আজকে কয় তারিখ, 30 না? হ্যাঁ, তা এখন আমি যদি বলি যে ইন্ট এক্স, তাইলে আপনার কোশ্চেন হলো ইজ দ্য ফলোইং ডিক্লারেশন of variable x valid? তাহলে এটার অ্যান্সার কি হবে? ইয়েস না নো? ইয়েস। ওয়াই? ওয়াই? স্যার এই ভেরিয়েবল এক্স টাকে আমি ডিক্লেয়ার করেছি যে ইন্ট হবে। হ্যাঁ, কারণ এখন এটা ভ্যালু অ্যাসাইন int করে নিচ্ছি। is a built-in type known to the compiler. তাহলে কম্পাইলারের কোনো অসুবিধা নাই ইন্টকে একটা টাইপ হিসেবে রিকগনাইজ করতে। সো তার একটা ভেরিয়েবল এক্স, ঠিক আছে? জি স্যার। তো এখন যদি আমি আপনাকে সেম কোশ্চেনটা রিপিট করি, ধরেন আমি এখানে বললাম str, ওকে? তাহলে স্ট্রিং str, এটার অ্যান্সার কি হবে? এটাও ভ্যালিড। ওয়াই? ওয়াই জানতে হবে আপনার। কারণ স্ট্রিং এখানে ক্লাস। ক্লাস আপনি কি বানাইছেন স্ট্রিং ক্লাস? তাহলে কম্পাইলার বুঝলো কি করে যে এটা একটা টাইপ? এটা তো প্রিমিটিভ না, বিল্ট ইন না। বিল্ট ইন মানে প্রিমিটিভ।
কিন্তু স্যার জাভাতে না এটা বিল্ট ইন আছে স্ট্রিং ক্লাস। কোনো ল্যাঙ্গুয়েজেই এটা কোনো প্রিমিটিভ না, এটা একটা ক্লাস। আর ক্লাস কাউকে না কাউকে লিখতে হয়েছে। আপনি যেমন ডিএস কোর্সে লিঙ্ক লিস্ট ক্লাস লিখছেন না, স্ট্যাক ক্লাস লিখছেন না, লিখছেন কি না? জি স্যার। নোট ক্লাস দেখেন নাই? জি স্যার। সেরকম স্ট্রিং ক্লাসটাও কাউকে না কাউকে লিখতে হয়েছে। তো বিকজ আপনি যদি একটা ক্লাসকে আগে এখানে তাইলে আরেকটা বলি যে নোট, if you want the compiler to recognize a class as a type, okay, for this project, okay, তাহলে দুইটা অপশন, the author must create the class in that project, or the class is already created and kept in a library package which need to be imported in that project. Okay. তাহলে হয় আপনাকে এই ক্লাসটা বানাতে হবে আপনার প্রজেক্টে, অথবা ক্লাসটা আগে থেকেই কোনো ডেভেলপার বা কোনো গ্রুপ বা কোনো থার্ড পার্টি ভেন্ডর ক্রিয়েট করে লাইব্রেরিতে রাখা আছে, সেটা আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। তবে এই কম্পাইলার এই ক্লাসটাকে রিকগনাইজ করবে অ্যাজ এ টাইপ ফর দ্য স্যার প্রজেক্ট। যখন আমরা মেইনে স্ট্রিং আর্গস লিখি জাভাতে তখন আমরা আসলে ক্রিয়েট না, আপনি ইন্ট আর্গস লেখেন জাভাতে, আপনি তো ক্লাস বানান না। ইন্ট আর্গস ওটা থাকে, কিন্তু আপনি তো জাভা ক্লাস বানান না। স্ট্রিং ক্লাসকে আপনি বানান। আমরা যদি অ্যারিথমেটিক অপারেশনটা ওপেন করি সেকশন 3, তাহলে আপনার এই যে ক্লাস যদি দেখেন হ্যালো অ্যাপ্লিকেশন, তো এই যে এখানে যেটা আছে এটা কি? এটা হচ্ছে স্ট্রিং এর আর্গস হচ্ছে একটা স্ট্রিং টাইপের অ্যারে। আপনি যেমন একটা ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করতে পারেন, কারণ কম্পাইলার ইন্টিজারকে একটা টাইপ হিসেবে স্বীকৃতি দেয়, কাজে আপনি চাইলে একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করতে পারেন। সেরকম কম্পাইলার স্ট্রিংকেও একটা টাইপ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আপনি এখানে একটা স্ট্রিং এর অ্যারে ডিক্লেয়ার করেছেন, সেই অ্যারেটার নাম হচ্ছে ARGS, আর্গুমেন্ট স্ট্রিংস। ওকে, বা আপনি চাইলে একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল স্ট্রিংও ডিক্লেয়ার করতে পারেন, যেমন স্ট্রিং str, দ্যাট ইজ অলসো ফাইন। কারণ স্ট্রিং ক্লাসটাকে কম্পাইলার একটা টাইপ হিসেবে রিকগনাইজ করে। ওকে, কারণ এটা অলরেডি java.lang প্যাকেজে এই ক্লাসটা রাখা আছে, সো আপনি এটা অটো ইম্পোর্ট হয়ে যায় বলে কম্পাইলার এটাকে টাইপ হিসেবে রিকগনাইজ করতে পারে। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, এরকম ভাবে আমার যদি, তাহলে এটার হোয়াইট বিকজ কেন? বিকজ স্ট্রিং ক্লাস ইজ auto imported in all Java projects. Okay, তাহলে এখানে in fact all classes in java.lang package are auto imported.
এগুলো আপনাকে ইম্পোর্ট স্টেটমেন্ট দিয়ে ইম্পোর্ট করা লাগে না। তার মানে যে ক্লাসগুলো ল্যাঙ্গুয়েজটাকে সাপোর্ট দিচ্ছে, যেমন স্ট্রিং ক্লাসটা সবারই লাগে, তো যার কারণে এই ধরনের ক্লাসগুলো আপনার অটোমেটিক ইম্পোর্ট হয়ে যায়। তো জাভা ডট ল্যাং প্যাকেজে যে ক্লাসগুলো আছে, জাভা ডট ল্যাং মানে ল্যাঙ্গুয়েজ, ওকে, জাভা ডট ল্যাং, কিন্তু অন্য প্যাকেজের গুলো অটো ইম্পোর্ট হবে না, আপনাকে এক্সপ্লিসিটলি ইম্পোর্ট করতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী। ওকে, জি স্যার। তো এখন আপনি যদি এখানে দেখেন এই এমপ্লয়ি ক্লাসটাতে 1 সেকেন্ড, তাহলে এই যে ডেট অফ জয়নিং, এটাও তো একটা এমপ্লয়ির ইনফরমেশন না, সে কবে জয়েন করলো। ডেট অফ বার্থ, এটাও তো একটা এমপ্লয়ির ইনফরমেশন, কিন্তু এগুলো ডেট ইটসেলফ ইজ অ্যান অবজেক্ট, কারণ ডেটের মধ্যে আবার ডে, মান্থ, ইয়ার এইসব আছে। তার মানে এরা আবার এই যে লোকাল ডেট ক্লাসের অবজেক্ট, যেমন নেম, ডেজিগনেশন, স্ট্রিং ক্লাসের অবজেক্ট, একইভাবে ডেট অফ জয়নিং, ডেট অফ বার্থ এই লোকাল ডেট ক্লাসের অবজেক্ট। তো এই ক্লাসটা আপনাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, তাহলে এই যে ইম্পোর্ট জাভা ডট টাইম, এটা টাইম প্যাকেজ আছে, ওকে, ডট লোকাল ডেট, এটা অটো ইম্পোর্ট হয় না। তাহলে কি আমরা বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। ওকে, এখন আমরা যদি আমাদের প্রশ্নে চলে আসি, যে মেম্বার কি আমরা বুঝলাম, মেম্বার ক্যান বি ফিল্ড, মেম্বার ক্যান বি মেথড, আর ফিল্ড নিজেরাও আবার কোনো না কোনো টাইপের প্রিমিটিভসের ভেরিয়েবল অথবা কোনো না কোনো ক্লাসের অবজেক্ট, ফিল্ড যারা, আর মেথড তো আমরা বুঝি যে মেম্বার ফাংশন। এখন এদেরকে অ্যাক্সেস করা বলতে কি বুঝি? তো আপনাকে যদি এখন কোশ্চেন করা হয়, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্সেসিং মেম্বার অফ এ ক্লাস, তো তাহলে আমরা যদি বলি যে অ্যাক্সেসিং এ ফিল্ড, এটার মানে হলো ফিল্ডের ভ্যালুটা আমরা রিড করছি অথবা ফিল্ডটাকে আপডেট করছি বা রাইট করছি। তাহলে আপনার আইডি একটা ফিল্ড, স্যালারি একটা ফিল্ড, বা আপনার ডেট অফ জয়নিং একটা ফিল্ড। ডেট অফ জয়নিং তো আর আপনি আপডেট করতে পারবেন না, ডেট অফ বার্থ তো আপডেট করতে পারবেন না, কারণ এগুলো নন চেঞ্জেবল ভ্যালু। ইট শুড নট চেঞ্জ ইউর ডেট অফ বার্থ, তাই না? তাহলে সেটা 2 নম্বরই হলো। সো বাই ডেফিনেশন ইউ ক্যানট চেঞ্জ ইউর ডেট অফ বার্থ, কিন্তু আপনার ডেজিগনেশন চেঞ্জ হতে পারে, স্যালারি চেঞ্জ হতে পারে। সো অ্যাক্সেস করা মানে আপনি রাইট করতে পারেন যদি যদি সেটা লজিক্যাল হয়, অথবা ভ্যালুটা ইউজ করার জন্য, প্রিন্ট করার জন্য বা কোথাও ইউজ করতে চান তো রিড করতে পারেন। তাহলে ফিল্ড থেকে যখন আমরা রিড করি বা রাইট করি, দ্যাট ইজ দ্য মিনিং অফ অ্যাক্সেসিং এ ফিল্ড। ক্লিয়ার? Yes, sir. আর যখন আমরা বলছি অ্যাক্সেসিং এ মেথড, বেসিক্যালি মেথডটা কোনো ডাটা না, মেথড হচ্ছে একটা কোড। তার মানে মেথডটাকে কল করা হচ্ছে। ওকে, আমরা যখন মেথডটাকে কল করি, দ্যাট ইজ দ্য মিনিং, উই আর অ্যাক্সেসিং দ্য মেথড। ওকে, স্যার অ্যাক্সেসিং মেম্বারটা আরেকবার একটু বলবেন? মানে আপনি মেম্বারটাকে ইউজ করতে চান, তাহলে একটা ফিল্ডকে ইউজ করা মানে কি, হয় সেটার ভ্যালু রিড করবেন অথবা সেটাতে ভ্যালু রাইট করবেন। আর একটা মেথডকে অ্যাজ এ মেম্বার ইউজ করতে চান বা অ্যাক্সেস করতে চান, এটা মানে কি, মানে আপনি মেথডটাকে কল করতে চান। ওকে ওকে, ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে আমি একটা ফিল্ডকে কোন জায়গা থেকে বসে রিড করতে পারবো বা রাইট করতে পারবো, বা একটা মেথডকে কোন জায়গা থেকে বসে কল করতে পারবো বা পারবো না, এটাই হচ্ছে স্কোপ অফ দ্যাট মেম্বার। এই যে ফিল্ডের ডাটা রিড করা, ফিল্ডের ভ্যালু বা ফিল্ডের ডাটা রাইট করা, নতুন ভ্যালু, অথবা একটা মেথডকে কল করা, এই যে করা বা করতে পারা, যদি পারি তাহলে আমি বলবো যে উইদিন দ্য স্কোপে এটাকে ইউজ করা হলো। আর যদি সেটা না পারা যায় তাহলে বলা হবে যেটা আউট অফ স্কোপ। ওকে, ইয়েস স্যার। ওকে। তো তাহলে আমরা যদি এখন বুঝি যে স্কোপ বলতে কি বুঝি, অফ সামথিং ইন দ্য কনটেক্সট অফ কোড,
তো ডিকশনারি মিনিং অফ স্কোপ মানে এটার সীমানা, পরিধি, এরকম ভাবে আমরা যদি ইংলিশ টু বাংলা ডিকশনারি দেখি, এইভাবে হয়তো স্কোপের ব্যাখ্যা আমরা পাবো অ্যাজ এ ইংলিশ ওয়ার্ড। কিন্তু কোডিং কনটেক্সটে আমরা যখন বলছি যে স্কোপ অফ সামথিং, এটা মানে হচ্ছে সামথিংটাকে কোন জায়গায় থেকে, কোডের কোন এরিয়া থেকে এটাকে ইউজ করা যাবে বা অ্যাক্সেস করা যাবে, সেটাই হচ্ছে সেই সামথিংটার স্কোপ। এখন সামথিং কি হতে পারে? সামথিং ক্যান বি নন ক্লাস সামথিং, যেমন ভেরিয়েবল, মেথডের ভেতরে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, বা মেথডের ফার্স্ট লাইনে হেডারে প্যারামিটার ডিক্লেয়ার করছেন, তাহলে ওদেরও তো ওই ভেরিয়েবল গুলোরও তো স্কোপ থাকবে, কিন্তু তারা কিন্তু ক্লাসের কেউ না, তারা মেথডের জিনিস। ওকে। আবার গ্লোবাল ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করতে পারেন, যেটা জাভা অ্যালাউ করে না, বাট অন্য ল্যাঙ্গুয়েজে অ্যালাউ করে, যেমন পাইথন, সি প্লাস প্লাস আপনি ডিক্লেয়ার করতে পারেন। আবার ক্লাস রিলেটেড যে জিনিসপত্র হতে পারে, যেমন ক্লাসের ফিল্ড হতে পারে, তার স্কোপ, ক্লাসের মেথড হতে পারে তার স্কোপ, বা ক্লাস নিজের, দ্য ক্লাস ইটসেলফ, ক্লাসের স্কোপ। তাহলে ক্লাসের স্কোপ, ক্লাসের ফিল্ডের স্কোপ, ক্লাসের মেথডের স্কোপ, তাহলে এগুলো হচ্ছে ক্লাস রিলেটেড সামথিং, তার স্কোপ। আর যেগুলো মেথড রিলেটেড সামথিং, সেগুলো হচ্ছে এই দুইটা। ওকে, গ্লোবাল জাভাতে নাই। তো তাহলে এই স্কোপ গুলো আমরা বোঝার চেষ্টা করব। ওকে, এনি কোশ্চেন বিফোর আই প্রসিড? স্কোপটা একটু যদি আরেকবার মানে আমরা স্কোপটা টেস্ট করবো, আমরা প্রজেক্টে টেস্ট করবো, ইন্টেলিজে প্রজেক্টে, ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, টেস্ট করলে আরো ক্লিয়ার হবে। বাট ইন জেনারেল আমার এখন এই যে এক্স, আমি একটা ডিক্লেয়ার করলাম এক্স, হ্যাঁ, এই যে এখানে যে আমি এক্সটা ডিক্লেয়ার করলাম, এখন আমার এই এক্সটাকে আমার আমার প্রজেক্টে মনে করেন 200 লাইনের কোড আছে। এখন এই 200 লাইনের কোডের কোন জায়গা থেকে এক্স কে রিড রাইট করা যাবে আর কোন জায়গা থেকে এক্স কে রিড রাইট করা যাবে না, সেটাই হচ্ছে এক্স এর স্কোপ, উইদিন দ্য স্কোপ, আউট অফ দ্য স্কোপ। তাইলে আমার এই 200 লাইন কোডের যেখান থেকে এক্স কে আমি রিড রাইট করতে পারবো, ততটুকু কোড এরিয়া হচ্ছে এক্স এর স্কোপ। আর যেই কোড এরিয়া থেকে এক্স কে রিড রাইট করা যাবে না, সেই অংশটুকু হচ্ছে এক্স এর জন্য আউট অফ স্কোপ। ঠিক আছে? তাহলে আমরা এখন এটাকে যদি টেস্ট করতে চাই, প্রথমে আমরা নন ক্লাস জিনিসপত্রের স্কোপটা একটু বোঝার চেষ্টা করব। না, বিফোর দ্যাট, ফার্স্ট অফ অল, আপনাদের প্রজেক্ট, যে কোনো একজন বলেন আপনার গ্রুপ প্রজেক্ট কি? ল্যান্ড রেজিস্ট্রেশন। ল্যান্ড রেজিস্ট্রেশন। ওকে, এখন আমাদের 141টা টপিক আছে, এর মধ্যে আমাদের 8টা সেকশনে 10টা করে ধরলে, 35 জন করে হলে 9টা করে ধরলে 8 নং 72, বা 10টা করে ধরলে 10 80টা টপিক। বাট উই হ্যাভ টপিক অ্যারাউন্ড 150, তাহলে অনেক টপিক কিন্তু অ্যাসাইন করা হয় নাই আপনাদের, র্যান্ডমলি অর্ধেকের মতো টপিক আমাদের আনঅ্যাসাইন থাকে। এখন ইউ উইল বি ওয়ার্কিং অন ইউর গ্রুপ প্রজেক্ট অ্যাজ এ টিম ফর দ্য হোল সেমিস্টার, সেটা আপনাকে করতে হবে, এবং সেটাকেও আপনি ইভেনচুয়ালি ইন্টেলিজেতে একটা ইন্টেলিজে প্রজেক্ট হিসেবে, লার্জ প্রজেক্ট হিসেবে তৈরি করবেন। সেটা হচ্ছে এন্ড রেজাল্ট অফ ইউর টিম ওয়ার্ক। ওকে, দ্যাটস ফাইন। কিন্তু আমরা যে জাভার ছোট ছোট কনসেপ্ট এবং অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টস যেগুলো আমরা ক্লাসে ডিসকাস করব, সেগুলো আমরা টেস্ট করব কোথায়? সেগুলো তো আমাদের টেস্ট করতে হবে ইন্টেলিজে প্রজেক্টে। তা আমরা উই হ্যাভ অলরেডি ক্রিয়েটেড ওয়ান ইন্টেলিজে প্রজেক্ট। হোয়াট ইজ দ্যাট? সেটা কি? সেটা কোন প্রজেক্ট আমরা অলরেডি ক্রিয়েট করেছি? হ্যাঁ, বলেন, আমরা একটা প্রজেক্ট করি নাই?
arithmetic operation. অ্যারিথমেটিক অপারেশন এই যে এখানে আসছে দেখেন, হ্যাঁ, তাহলে অ্যারিথমেটিক অপারেশনের উপরে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি। বাট আপনাকে তো আসলে একটা বড় অ্যাপ্লিকেশনের কনটেক্সটে অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো এই জন্য আমরা যেটা করব, আমরাও একটা এই কোর্স প্রজেক্টের মতো একটা প্রজেক্টকে এখানে ইউজ করব, যেটা কোনো গ্রুপকে অ্যাসাইন করা হয়নি। ওকে, একটা হলো ডিফল্ট আইরাস, এটা আমাদের ওই 141টা লিস্টের মধ্যেই নাই। সো আইরাস কোনো গ্রুপ কোনো সেমিস্টারেই পায় না। সো আইরাস একটা স্ট্যান্ডার্ড প্রজেক্ট যেটা আমরা ইউজ করি ফ্যাকাল্টিরা। এর পাশাপাশি আমরা নতুন আরেকটা প্রজেক্ট ইউজ করে থাকি যেটা কোনো গ্রুপকে অ্যাসাইন করা হয় নাই। যেমন ফর লাস্ট সেমিস্টার আমরা এয়ারলাইন্স অপারেশনসটাকে চুজ করেছিলাম এই লার্নিং কনসেপ্টগুলো টেস্ট করার জন্য। ওকে, এইবার আমরা অলরেডি আপনাদের সাথে কথা বলে এটা আমরা সানডেতে আপনাদেরটা আমি নিতে পারি না, কিন্তু সেকশন 4 এরটা নিতে পেরেছিলাম। আই কুড রিচ বাই 4:20। তো ওইখানে আমরা ডিসাইড করেছিলাম ক্লাসে কথা বলে যে এই সেমিস্টারে আমাদের টপিক হবে বাংলাদেশ পুলিশ। তাহলে বাংলাদেশ পুলিশের জন্য আমরা একটা অ্যাপ তৈরি করব। অ্যাপ তৈরি করতে পারবো না, কিন্তু অ্যাপ তৈরির যে স্টেপস গুলো এবং সেখানে আমার ওপি এবং জাভার কনসেপ্টগুলোকে অ্যাপ্লাই করা, সেগুলো আমরা এই পার্টিকুলার বাংলাদেশ পুলিশ নামে একটা প্রজেক্টে অ্যাপ্লাই করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এবং ওই জিনিসটা তখন আপনার যে গ্রুপ প্রজেক্ট আছে, যেমন আপনার ক্ষেত্রে ল্যান্ড রেজিস্ট্রেশন, সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, ইজ দ্যাট ওকে? বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, তাহলে আমি মানে অ্যাজ দ্য ফ্যাকাল্টি আমি আপনাদের এই সেমিস্টারে দুইটা প্রজেক্ট ইউজ করবো। একটা হচ্ছে আইরাস, যেটা সব সেমিস্টারেই ফিক্স থাকে, আর নতুন যে প্রজেক্টটা আমি ইউজ করব বা পার্শিয়ালি ক্রিয়েট করার চেষ্টা করব, সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশের জন্য। তো তাহলে আমরা এখন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, নিউ প্রজেক্ট। স্যার জি, স্যার আমি এয়ারড্রপের পর জয়েন করেছি। হুম সো অ্যাকচুয়ালি মাই ফার্স্ট ক্লাস অ্যাজ সানডে ক্লাসটা মিসিং হয়নি আর কি। হুম 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 হুম। So, sir, আমার কোনো গ্রুপ ফর্ম কিছু হয়নি এখনো ইয়েট। তা আপনি আজকে ক্লাসে শুরুতে ছিলেন না? একটা না স্যার, আমি একটু লেট করে ঢুকেছি স্যার। হ্যাঁ, তাহলে আপনাকে বলা হয়েছে যারা গ্রুপ পান নাই, ওই যে আমাদের টেমপ্লেটে দেখবেন বেশ কিছু গ্রুপে স্পেস ফাঁকা আছে। ওই গ্রুপ জি স্যার। মেম্বারদের সাথে কথা বলে আমি ক্লাসের শেষে 5 মিনিট সময় দিব, কথা বলে আপনারা এগ্রি করলে আমি গ্রুপে আপনাকে অ্যাড করে দেবো, এবং গ্রুপ মেম্বাররা আপনাকে বুঝাই দিবে বাকি কাজ, অলরেডি তারা জানে। ওকে ওকে স্যার, আর থ্যাংক ইউ। আপনাকে ওই ভিডিওগুলো দেখে আসতে হবে আপডেটেড হয়ে, নেক্সট ক্লাসে আসার আগে প্রত্যেকটা ভিডিও আপনার সেকশনে যেগুলো আছে। আচ্ছা, তাহলে আমরা প্রজেক্ট ক্রিয়েট করে ফেললাম বাংলাদেশ পুলিশ সেকশন 8। এইটাই হবে আমাদের লার্নিং প্রজেক্ট। এর পাশাপাশি আইরাস এর প্রজেক্টও আমাদের লার্নিং প্রজেক্টে আমরা ইউজ করব টু আন্ডারস্ট্যান্ড বেটার। ওকে, তো দেখি কি বললো, বাংলাদেশ পুলিশ সেকশন 8, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। ওকে, আচ্ছা, তো এই রেড থেকে হোয়াইট হতে একটু সময় লাগলো কেন? ওই যে ক্লাসগুলো লাইব্রেরি থেকে ইম্পোর্ট করে আনতে ওর একটু সময় লাগছে, বুঝতে পারছেন? ওই কারণে। আচ্ছা, তো এখন বাংলাদেশ পুলিশের যে অ্যাপ, তাহলে এখানে আমার মডেল ক্লাস কি হবে? এখন আমাদের যে অ্যারিথমেটিক অপারেশন ছিল, ওয়াজ দেয়ার এনি মডেল ক্লাস অর নট? আমরা এই এফএক্সএমএল অ্যাপ্লিকেশন, এটা কোন ফ্রেমওয়ার্ক ইউজ করে, কোন আর্কিটেকচার ইউজ করে বলেন? এটা কোন আর্কিটেকচার ফলো করে? এইচটিএমএল। না না, এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার। বলে গেছেন কেন?
এই যে মডেল ভিউ কন্ট্রোলার, তাই না? জি স্যার। হুম। তো তাহলে আমাদের এই অ্যারিথমেটিক অপারেশনের ভিউ কোনটা? আপনাদের অ্যারিথমেটিক অপারেশন এটা কমপ্লিট হয় নাই? স্যার একটু বাকি ছিল। তো সেটা বলেন নাই কেন আমাকে শুরুতে? একটু বাকি কোথায়? আমি তো এখানে কোনো কন্ট্রোলার ক্লাস দেখতেছি না। তাহলে তো এটা হয় নাই আপনাদের। হ্যাঁ, আপনারা যে বললেন হয়েছে, কিন্তু আসলে তো এটা হয় নাই। এটা তো আগে করা দরকার ছিল। ওকে। ও আচ্ছা, দাঁড়ান, আপনাদের তো 03 না 3 কোনটা করছিলাম আমরা? 3টাও একটু চেক করে দেখি। 3ও একটা আছে। 3 না, এটাতেও তো নাই। তার মানে 03টাই আমরা করেছিলাম। হুম। সেকশন 3 আপনাদের, তাই না? সেকশন 3 লাস্ট হয়েছে 23 তারিখ। এখানে কি করা হয়েছে? অ্যারিথমেটিক অপারেশন টু বি কন্টিনিউড লেখা। হ্যাঁ, এটা তো কমপ্লিট হয় নাই। তো তাইলে এটা আগে আমাদের দেখতে হবে। ঠিক আছে, আজকে যেটা শুরু করছি এটা আমরা কন্টিনিউ করব পরে। তাহলে এটা আমরা কমপ্লিট করে ফেলি। ওকে, আচ্ছা। এখন এই যে আমার fxml ফাইল, এটাকে আমি ডিজাইন করেছি কি দিয়ে? সিন বিল্ডার দিয়ে, রাইট? খেয়াল আছে আপনাদের? Yes, sir. ওকে, আচ্ছা। আমরা এটা কমপ্লিট করব। দরকার হলে আপনাদের একটু টাইম বেশি নিব। দরকার হলে সেকশন 4 কে একটু ওয়েট করতে বলবো আধা ঘন্টা। তো এখন খেয়াল করেন, আমি এখান থেকে ওপেন করছি, আপনি ওখান থেকে ডাইরেক্ট রাইট ক্লিক করে ওপেন ইন সিন বিল্ডার দিলেও কিন্তু হবে। জাস্ট আপনাকে দেখাচ্ছে অল্টারনেটিভ যে এইভাবে আপনি ওপেন করতে পারেন। সোর্সের ভেতর, রিসোর্সের ভেতর, এই যে অ্যারিথমেটিক। তাহলে এটা তো আর অটোমেটিক তৈরি হয় না, আমরা ডিজাইন করেছি, রাইট? আপনারা কি মনে করতে পারেন? Yes, sir. ওকে, তাহলে Yes, বলেন sir. তো। হ্যাঁ, বলেন। কেউ কিছু বলতে যাচ্ছিলেন? কেউ কিছু বলতে যাচ্ছিলেন? ওকে, আমি যদি পাশাপাশি হ্যালো ভিউটা ওপেন করি, যেটা বাই ডিফল্ট প্রজেক্টে চলে আসে, এই হ্যালো ভিউতে কয়টা নোড আছে? হাউ মেনি নোডস আর দেয়ার? হুম, So, চারটা। 4টা। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভিবক্স, এই যে এখানে দেখা যাচ্ছে। আর ভিবক্সের ভেতরে আবার একটা লেবেল, এই যে লেবেল, একটা বাটন, আর একটা চেকবক্স। চেকবক্সটা আমি জাস্ট অ্যাড করে দেখাইছিলাম আপনাদের লাস্ট ক্লাসে। তো বেসিক্যালি এখন এই যে 4টা নোড, বা অরিজিনালি আসলে চেকবক্সটা থাকে না, সেক্ষেত্রে 3টা নোড। তো এই নোডগুলো আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসাইছি, তাই না? সিমিলারলি আমাদের অ্যারিথমেটিক অপারেশন fxml আমরা এই নোডগুলো বসিয়েছি, রাইট? একটু রেসপন্ড করেন। জি স্যার। জি, এখন এখানে কয়টা নোড আছে? হাউ মেনি নোডস আর দেয়ার? 10টা। 10টা। কয় ধরনের নোড আছে?
10টা নোট তো সবগুলো এক ধরনের না, তাই না? কয় ধরনের নোট আছে এখানে? স্যার 5টা। 5 ধরনের, কিভাবে বুঝিয়ে বল। স্যার অ্যাঙ্কর যেটা সেটা অ্যাঙ্কর পেন একটা, ওকে। টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড 2টা, ওকে। লেভেল। লেভেল কয়টা? স্যার লেভেল হচ্ছে 3টা। 3টা, ওকে। স্যার বাটন। 4টা, তাহলে 4 ধরনের নোট আছে এখানে। 4 স্যার ধরনের নোট, বাট টোটাল 10টা, ওকে। আপনাদের কি বলেছিলাম যে নোট অ্যানোনিমাস হতে পারে? নো স্যার। আচ্ছা, ঠিক আছে। ওই যে রেলওয়ে স্টেশনের গল্পটা বলি নাই আপনাদের? না স্যার বলেননি। ওকে, ঠিক আছে। তো ধরেন আমরা যদি এখন এখান থেকে আপনাদের মধ্যে একজনকে র্যান্ডমলি পিক করি, যেমন ধরেন নাদিম হাসান আছেন নাকি? জি স্যার, হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? দেশের বাড়ি? বরিশাল। বরিশাল। তো ধরেন আপনি বরিশাল যাচ্ছেন ঈদের মধ্যে লঞ্চে, তা আপনার বড় ভাই আপনাকে সদরঘাটে নিয়ে গেছে লঞ্চে উঠাই দিতে। হাইপোথেটিক্যাল একটা সিনারিও, ওকে। জি স্যার। তো আপনি তো অবজেক্ট, আপনি অবজেক্ট না? হ্যাঁ, ওকে। অফ হুইচ টাইপ? স্ট্রিং। আপনি কি স্ট্রিং? না, এখন আমার নামটা যদি কনসিডার করেন তাহলে সেটা তো স্ট্রিং হবে আপনার স্যার। নামকে বলি নাই কিন্তু, আপনাকে বলছি। তাহলে সেটা তো বলতে পারবো না স্যার। না, আপনি কি অবজেক্ট কিনা? আপনি কি as a person, are you a primitive or are you an object? স্যার অবজেক্ট। Object of which class? স্টুডেন্ট ক্লাস। স্টুডেন্ট ক্লাস হতে পারে, হিউম্যান ক্লাস হতে পারে। আচ্ছা, তাহলে আপনার তো একটা নাম আছে না? ধরেন জি স্যার। অবজেক্টের নাম ধরলাম নাদিম, অবজেক্টের নামটাই ধরেন নাদিম। এখন আপনার ভাই আপনারা যখন সদরঘাটে গেলেন, আপনার সাথে আরো 1000 লোক প্ল্যাটফর্মে গিজ গিজ করতেছে, লঞ্চে ওঠার জন্য ওয়েট করতেছে, তাই না? তো এই জি 1000 স্যার। এর সবাই তো অবজেক্ট, হুম। ওকে। কিন্তু আপনার ভাই যখন কমিউনিকেট করবে, উনি কিন্তু একটা পার্টিকুলার অবজেক্টের সাথে কমিউনিকেট করবে, যেটা আপনি। যে হয়তো উনি বলবে যে নাদিম বাড়ি গিয়ে একটা ফোন দিস, তাই না? যে আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করছে। সো টু ইন্টারঅ্যাক্ট উইথ ইউ, ইউ নিড এ নেম। So you cannot be anonymous object. You must have a name. Object name মানে ভেরিয়েবল নেম। আপনি একটা নাম্বার রাখতে চান র্যামে, তাহলে একটা ইন্টিজার ভেরিয়েবল লাগবে না? জি স্যার। তো ভেরিয়েবলের নামটাই তো নেম। It's not anonymous. That number has a name in memory. তো সেরকম আপনি অ্যাজ এ পার্সন বা স্টুডেন্ট অবজেক্ট, পার্সনই ধরেন, পার্সন ক্লাস বা হিউম্যান ক্লাসের আপনি একজন অবজেক্ট। এখন এই প্ল্যাটফর্মে আপনার ভাই যেহেতু আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, আপনার একটা নাম থাকতে হবে। কিন্তু আপনার সাথে আরো 999টা অবজেক্ট আছে। আপনার ভাইয়ের যে কনটেক্সট, সেই কনটেক্সটে ওই বাকি 999টা অবজেক্টের নাম আছে না নাই ডাজন্ট ম্যাটার। কারণ আপনার ভাইয়ের যে কনটেক্সট, সেখানে ওই বাকি অবজেক্টগুলোর সাথে কোনো ইন্টারাকশন হবে না। হবে কি? হবে না। সো তারা নেমড নাকি অ্যানোনিমাস, উই ডোন্ট কেয়ার। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। কিন্তু তাদের নাম না থাকা মানে এই না যে সেটা এক্সিস্ট করে না। আরেকটা এক্সাম্পল দেই, আরেকটু বেটার এক্সাম্পল। আপনাদের এখানে পেট আছে কার বাসায়? পেট? এনিওয়ান হ্যাজ পেট? স্যার আমার আপনার কি ক্যাট না ডগ? স্যার ক্যাট। ওকে, তাহলে আপনার ক্যাটের নাম কি? স্যার একটা আছে ডোরা। ওকে, তাহলে আপনার যে ক্যাটের নাম ডোরা, কেন তার নাম দরকার হলো?
যাতে ডাকলে আসতে পারে। যাতে ইউ ক্যান ইন্টারাক্ট উইথ দ্যাট অবজেক্ট। তাহলে আপনার বাসায় there is an object of type cat and that object name is Dora. Now why that name is important for you? Because you want to interact with that object. কিন্তু আপনি যখন বারান্দায় দাঁড়ান দেখেন যে রাস্তা দিয়ে আরো 20টা বিড়াল এদিক সেদিক যাচ্ছে, তাদের কি নাম আছে ওই স্ট্রিট ক্যাটের? সম্ভবত না আছে। নাই। আপনার আপনার জন্য ইট ডাজন্ট ম্যাটার যে ওই স্ট্রিট ক্যাটের নাম আছে না নাই, বিকজ ইউ আর নট গোয়িং টু ইন্টারাক্ট উইথ দ্যাট স্ট্রিট ক্যাট। জি স্যার। তাইলে কি আমি বুঝাইতে পারছি যে কখন একটা অবজেক্টের নাম ইম্পর্টেন্ট? ইয়েস স্যার। ওকে, তাহলে যখন আমি একটা অবজেক্টের সাথে ইন্টারাক্ট করব ফ্রম দ্য কোড, ক্যাভিয়েট ইজ হিয়ার, পয়েন্ট ইজ হিয়ার, কোথা থেকে ইন্টারাকশনটা হবে? ফ্রম কোড। তাহলে কোড থেকে আমি যদি কোনো একটা অবজেক্টকে ইউজ করতে চাই বা ইন্টারাক্ট বলতে ওই অবজেক্টটাকে আমি ইউজ করতে চাই, তাহলে সেই অবজেক্টের একটা অবজেক্ট নাম লাগবে, অ্যানোনিমাস হতে পারবে না। ওকে, তাহলে আমরা একটা জিনিস এস্টাবলিশ করলাম যে অবজেক্ট ক্যান এক্সিস্ট বাট দ্যাট অবজেক্ট মে বি অ্যানোনিমাস অর ইট মে হ্যাভ এ নেম অলসো। এটুক তো আমরা এস্টাবলিশ করলাম, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, উল্টাটা কি পসিবল? যে অবজেক্টের নাম আছে কিন্তু অবজেক্ট ডাজ নট এক্সিস্ট, এটা কি পসিবল? আই গেস নট। ইট ইজ অলসো পসিবল। এগেন একটা গল্প দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। লেটস সে এ নিউলি ম্যারিড কাপল, দে আর এক্সপেক্টিং এ বেবি। ওকে, এখন জামাই বউ 3 রাত্রি ঝগড়া করে আলটিমেটলি ঠিক করলো যে ছেলে হইলে ছেলের নাম হবে বাবু। সো অবজেক্টের নাম ঠিক হয়ে গেছে, বাট অবজেক্ট কি এক্সিস্ট করে? বেবি তো নট ইয়েট বর্ন। বাট স্যার পেটের ভিতর তো এক্সিস্ট করে। হ্যাঁ, কিন্তু আমরা আমরা এই আমরা বলছি যে আফটার বার্থ ইট বিকামস এ হিউম্যান অবজেক্ট। এখন পেটের ভিতর এটা এখনো হিউম্যান অবজেক্ট না, ইট জাস্ট, ফর এক্সাম্পল, ইট জাস্ট মাত্র কনসিভ করছে। ওকে, এখন আপনি এটাকে বলতে পারবেন না যে হিউম্যান অবজেক্ট হয়েছে। সো হোয়াট আই এম সেইং ইজ ইউ ক্যান কিপ সাম অবজেক্টস ডিক্লেয়ার্ড বাট maybe it doesn't exist in RAM. That is also possible. ওকে, ইয়েস স্যার। তাহলে দুইটা সিনারিও, অবজেক্ট র্যামে আছে কিন্তু নাম নাই, অথবা নাম আছে। অবজেক্ট যদি র্যামে থাকে সেটার নাম নাও থাকতে পারে, থাকতেও পারে। আবার আপনি অবজেক্টের নাম ঠিক করছেন কিন্তু সেটা র্যামে নাও থাকতে পারে। ওকে, ইয়েস স্যার। এখন প্রশ্ন হলো যে এই গল্পগুলো আমরা করলাম কেন? এই গল্পগুলো করলাম এই জন্য যে আমার যেখানে 10টা নোড আছে, এই 10টা নোডের মধ্যে কোন কোন নোডগুলোকে আমার কোডের মধ্যে ব্যবহার করতে হবে when I run this fxml, সেই অবজেক্টগুলোকে আমাদের নাম দিতে হবে, বাকিগুলো অ্যানোনিমাস থাকলে কোনো অসুবিধা নেই। ওকে, ইয়েস স্যার। আচ্ছা, তা আপনাদের তো ইভেন্ট সেটা বুঝাইছিলাম তাই না? এই যে মাউস ক্লিক, এটা বুঝাইছি না আপনাদের? ইয়েস স্যার। হ্যাঁ, এটা কি মনে করতে পারতেছেন সবাই? স্যার আরেকবার রিপিট করলে ভালো হবে, ভুলে গেছি একটু। কন্টেন্ট আমাকে দিয়ে রিপিট করায়েন না, ভিডিওতে সব আছে, কিন্তু আপনি কোশ্চেন করবেন। ইভেন্ট মানে এই যে আমি যদি এখন এখানে একটা মাউস ক্লিক করি, তাহলে এই যে এটা ধরুন প্রিভিউ, হ্যাঁ, তাহলে আমি যে এখানে কি করলাম এখন বলেন, এখানে ইভেন্টটা কি হলো? স্যার ডুপ্লিকেট হলো। না না না, কোথায় ডুপ্লিকেট কোথায় পাইলেন? ধরেন এটা রান হচ্ছে, ঠিক আছে, তাইলে এই যে আমি মাউসটাকে হুভার করলাম, এটা একটা ইভেন্ট। মাউসটাকে হুভার করলাম, এটা একটা ইভেন্ট। এবং এই ইভেন্টটা কোন নোডের উপরে হলো? আমার তো 10টা নোড। এই যে মাউস ওভার, এটা কোন নোডের উপরে হলো?
এই যে মাউস ওভার, মাউস এক্সিট, মাউস এন্টার্ড, মাউস এক্সিট, মাউস এন্টার্ড, আমি কিন্তু মাউসটা শুধু নড়াচ্ছি, ক্লিক করতেছি না। তাহলে মাউস এন্টার্ড, মাউস এক্সিট, তাহলে এখানে কি কোনো, এটি একটা ইভেন্ট মাউস এন্টার্ড। তো এই যে মাউস এন্টার্ড ইভেন্ট, এটা কোন নোডের উপরে হলো? So add button. অ্যাড বাটন, গুড। তাইলে এখানে যদি মাউস এন্টার করি, এটা কোন নোডের উপরে হলো? Divide button. ডিভাইড বাটন, ওকে। আচ্ছা, এখন এখন এইখানে এটা আমি যদি এখানে যদি ক্লিক করি, তাহলে এই যে এটাও কিন্তু একটা ইভেন্ট, সেটা হচ্ছে মাউস ক্লিক ইভেন্ট, তাই না? তাহলে যে মাউস ক্লিক ইভেন্ট, এটা কোন নোডের উপর হলো? এটাও অ্যাড বাটনের উপর হলো। বুঝাইতে পারছি? Yes, sir. তো এখন কথা হলো যে এইখানে ক্লিক করলে কিছু, এইখানে যদি আমি ক্লিক করি, সামথিং শুড হ্যাপেন অর নট? So add করবে। অ্যাড করতে হলে তো কোড এক্সিকিউট করতে হবে। Yes, sir. তাহলে সেই কোডটা হচ্ছে যে মেথডে থাকবে, সেটাকে আমরা বলছি এই ইভেন্টের জন্য রেসপন্স হিসাবে একটা কোড এক্সিকিউট হবে, তো সেটাকে বলা হয় ইভেন্ট হ্যান্ডলার মেথড। ঠিক আছে? তাহলে আমার এই প্রজেক্ট, এই এফএক্সএমএল এর জন্য কয়টা ইভেন্ট হ্যান্ডলার মেথড দরকার? So 4টা। চারটা, ওকে। কোন ইভেন্টের জন্য? So add, subtract, divide, multiply. ওরা ইভেন্ট না, ওরা নোড। কোন ইভেন্টের? কোন ইভেন্টে? এটা কি মাউস এন্টার, মাউস এক্সিট ইভেন্টের জন্য, নাকি মাউস ক্লিক ইভেন্টের জন্য? So mouse click. তাইলে মাউস ক্লিক ইভেন্টের জন্য এই চারটা নোডের জন্য চারটা ইভেন্ট হ্যান্ডলার মেথড দরকার। এটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? Yes, sir. ওকে, তাইলে আমাকে এখন ইভেন্ট হ্যান্ডলার মেথড গুলো বলে দিতে হবে। তাইলে আগে আমাকে নোড সিলেক্ট করতে হবে। তাহলে কোন নোডটা সিলেক্ট করব? Sir add. অ্যাড বাটনটা সিলেক্ট করতে হবে। তাহলে বাটনটা সিলেক্ট করলাম। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট থিং। এখন আমার এখানে ইন্সপেক্টর, আমি যদি দেখি, তিনটা ইন্সপেক্টর উইন্ডো আছে, প্রপার্টি, লেআউট এন্ড কোড। আমরা এখন কোড সেকশনে চলে যাব। কোড সেকশনে গিয়ে এই যে আমরা সিলেক্ট করেছি কোন নোড? So add node. অ্যাড তো নোড না, ওই নোডের টেক্সট হচ্ছে অ্যাড, নোডটা হচ্ছে বাটন। তাহলে বাটনের উপরে এই ইভেন্টগুলো অ্যালাউড। ওকে, যেমন ড্র্যাগ, মাউস, যেমন বাটনের উপরে যদি মাউস ক্লিক করে আমি টানি, তাহলে সেটা হচ্ছে ড্র্যাগ। তাহলে এই যে ড্র্যাগ ডান, ড্র্যাগ ড্রপ, ওকে, ড্র্যাগ করে এন্টার করা, ড্র্যাগ রিলেটেড, মাউস ড্র্যাগ রিলেটেড ইভেন্ট, তারপরে কি প্রেস রিলেটেড ইভেন্ট, ওকে, যেটা একটা বাটনের উপর অ্যাপ্লাই হতে পারে। তারপরে আপনার এই যে মাউস ক্লিক রিলেটেড, তাহলে আমরা এই ইভেন্টটাকে হ্যান্ডেল করতে চাই অন মাউস ক্লিক। কার জন্য? এই বাটনটার জন্য, অ্যাড বাট নামে যে বাটনটা আছে সেই বাটনটার জন্য। আর ইউ ফলোইং? Yes, sir. এখানে আমাকে বলে দিতে হবে যে হোয়াট শুড বি দ্য মেথড নেম। তো মেথড নেম শুড নট বি মেথড 1, মেথড 2, মেথড 3, এরকম নাম হলে আপনি নিজেই বুঝবেন না যে কোন মেথডের কাজ কি। আর ইন্ডাস্ট্রিতে এইভাবে প্র্যাকটিসও করা হয় না। তাহলে এখানে আপনার নেমিং কনভেনশনটা ফলো করবেন। তাহলে আপনি বলবেন যে এটা কোন নোডের জন্য, তাহলে আপনি বলতে পারেন অ্যাড, এই যে আমি লিখতেছি অ্যাড বাটন। আর কোন ইভেন্টের জন্য? ইভেন্টটা কি এখানে? Mouse clicked. ওই যে উপরে লেখা ওই যে উপরে লেখা আছে। On mouse clicked. তাহলে অন মাউস ক্লিক। তাহলে দিস ইজ দ্য ইভেন্ট হ্যান্ডলার মেথড। তাহলে এই বাটনে যদি আমি মাউস ক্লিক করি রান টাইমে, এই মেথডটা এক্সিকিউট হবে। এই নামে একটা মেথড থাকবে কন্ট্রোলার ক্লাসে, সেই মেথডটা এক্সিকিউট হবে। তাহলে কি এটা বোঝা গেল? Yes, sir. ওকে, তাহলে একইভাবে আমার এই সাবট্রাক্ট বাটনেও আমি দিব। তাহলে অ্যাড বাটনে অলরেডি দিয়েছি, সাবট্রাক্ট বাটনেও দিব, এখানে দিতে পারি। অথবা খেয়াল করেন
এই প্রত্যেকটা এই ইভেন্টের লিস্টগুলোর শুরুতে একটা ইভেন্ট থাকে যার নাম হচ্ছে অন অ্যাকশন। অন অ্যাকশন মানে অন ডিফল্ট অ্যাকশন। তো বাটনের ডিফল্ট অ্যাকশন কিন্তু আসলে মাউস ক্লিক। কাজে আপনি ওই অন মাউস ক্লিকে দিলেও যেটা এক্সিকিউট হবে, অন অ্যাকশনে দিলেও সেটাই এক্সিকিউট হবে। কারণ বাটনের ক্ষেত্রে অন অ্যাকশন মানে অন ডিফল্ট অ্যাকশন ইজ নাথিং বাট মাউস ক্লিক। তাহলে এখানে দিলেও হবে। তাহলে আমি এখানে দিচ্ছি সাবট্র্যাক্ট বাটন অন অ্যাকশন। তাহলে এই মেথডের নামটা যদি আমি ওইভাবে মিলিয়ে দিই তাহলে আমার জন্য সহজ। ওকে, তাহলে কি এটা বুঝতে পারলেন? এনি কোশ্চেন? তো একইভাবে আমি যদি এখানে বলি ডিভাইড বাটন অন অ্যাকশন এবং এটার জন্য যদি বলি মাল্টিপ্লাই বাটন অন অ্যাকশন, তাহলে আমার ইভেন্ট হ্যান্ডলার মেথড গুলো হয়ে গেল। আর ইউ ক্লিয়ার সো ফার? ইয়েস স্যার। অন্যরা একটু রেসপন্ড করেন না বুঝলে। শুধু একজন রেসপন্স করে যাচ্ছেন, অন্যরা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, এখন এই যে আমার প্রশ্নটা ছিল যে এটাতে যখন আমি ক্লিক করব তখন তো এই মেথডটা এক্সিকিউট হবে, এই যে অ্যাড বাটন অন মাউস ক্লিক, বা এটাতে যখন ক্লিক করব তখন এই মেথডটা এক্সিকিউট হবে সাবট্রাক্ট বাটন অন অ্যাকশন। এটাতে যখন ক্লিক করব ডিভাইড বাটন অন অ্যাকশন এক্সিকিউট হবে। এটাতে যখন ক্লিক করব মাল্টিপ্লাই বাটন অন অ্যাকশন এক্সিকিউট হবে। তাহলে এই যে মেথডগুলো যে এক্সিকিউট হবে, এক্সিকিউশনটার পারপাস সার্ভ করতে হলে এইখানে কোন কোন নোড তাদেরকে ইউজ করতে হবে? Now, can you tell me এই যে অ্যাড বাটন অন মাউস ক্লিক এই মেথডে কোন কোন নোড ব্যবহৃত হবে? এই মেথডের কাজটা কি আগে সেটা বলেন। এই মেথডের কাজটা কি? এই যে অ্যাড বাটন অন মাউস ক্লিক এই মেথডের কাজটা কি? What is the purpose of this method? স্যার অ্যাড ফাংশন করবে। তাহলে কি অ্যাড করবে? স্যার ভেরিয়েবল এক্স প্লাস ভেরিয়েবল ওয়াই। করে কি করবে? স্যার রেজাল্ট দেখাবে লেবেল মানে। তাইলে এখন বলেন, তাহলে আপনি কাজটা বুঝতে পারছেন এই মেথডের কাজ কি? তাহলে এই কাজটা করতে হলে তাকে এই কোন কোন নোড ব্যবহার করতে হবে? এই যে 10টা নোড আছে, কোন কোন নোড তাকে ব্যবহার করতে হবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন, এন্ড ইউ শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি যদি এটা বলতে না পারেন আপনি তো ডিজাইন মানে কোড লিখতে পারবেন না। আপনি যদি না জানেন আমার এই কাজটার জন্য কি কি নোড ব্যবহার করতে হবে তাহলে আমি কোড লিখবো কিভাবে? সো ক্যান ইউ টেল মি হাউ মেনি নোডস টু বি ইউজড ফর দিস টাস্ক টু কমপ্লিট? মানে এই ইভেন্ট হ্যান্ডলার মেথডে যে কাজ সেই কাজটা করতে হলে কোন কোন নোড ব্যবহার করতে হবে, অ্যাক্সেস করতে হবে? বলেন। আপনি আমাকে এক্সপ্লেন করলেন যে এই মেথডটা কি করবে, দ্যাটস ফাইন, কিন্তু এই কি করবে এই কাজটা করতে গেলে তাকে কোন কোন নোড ইউজ করতে হবে সেটা বলতে পারতে হবে আপনাকে, তাই না? তাহলে সেটা একটু ট্রাই করেন। অ্যাঙ্কর এনে প্রথমে
টেক্সট ফিল্ডে আমি ভ্যালু এন্টার করব, টেক্সট তারপর ফিল্ডে ভ্যালু আছে। ধরেন আমি আপনাকে প্রিভিউটা দেখাই, হ্যাঁ? তো ধরেন এখানে 12 আর 13 দিয়েছে। এখন সে এখানে যদি মাউস ক্লিক করে তাইলে ওই যে অ্যাড বাটন অন মাউস ক্লিক মেথডটা রান হবে, তাই না? জি স্যার। তাহলে এই অ্যাড বাটন অন মাউস ক্লিক মেথডটা কোন কোন নোড ব্যবহার করবে সেটা হচ্ছে প্রশ্ন। দ্যাট ইজ দ্য কোশ্চেন। ওর কি 10টা নোড ইউজ করতে হবে? না স্যার। সেটাই তো জিজ্ঞেস করছি। তাহলে ওকে কোন কোন নোড ইউজ করতে হবে? স্যার ওই দুইটা টেক্সট ফিল্ড, এই যে Okay. এক্স আর ওয়াই। That's all. তাহলে আমার দুইটা টেক্সট ফিল্ড আমরা নিয়ে আসছি। তাহলে এই টেক্সট ফিল্ড দুইটা নোড তাকে ইউজ করতে হবে। কেন? ওই ভ্যালু রিড করার জন্য। যে একটা থেকে সে 12 পাবে আর একটা থেকে 13 পাবে। ওই দুইটা তাকে তো আগে বের করতে হবে, তাই না? ইনপুট কি Input key. তাহলে এই দুইটা টেক্সট ফিল্ড ইউজ করতে। তাহলে আপনি দুইটা বললেন। দুইটা বললে কি আমার পারপাস সলভ হবে? না, না স্যার। তাহলে পরে অ্যান্সার শো করা লাগবে। তাহলে আমার প্রশ্নের অ্যান্সার কি? যে হাউ মেনি নোড দিস মেথড শুড ইউজ? হুম 5. কিভাবে 5? দুইটা টেক্সট ফিল্ড তো বললো যে এইটাকে ইউজ করতে হবে, এটাকে ইউজ করতে হবে। তারপরে এই চারটার মধ্যে যে কোনো একটা বাটন টিপ দিয়ে না 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 দাও। আমরা তো এই বাটনটার অন অ্যাকশনের কথাই বলতেছি, যে অ্যাড বাটন অন মাউস ক্লিক। ওই মেথডটা কোন কোন নোড ব্যবহার করবে? দুইটা বক্স, হুম তারপর ওটা যেখানে অ্যাড করবে ওটার জন্য একটা ইয়া রাখবে, একটা জায়গা তো স্টোর করতে হবে তাকে অ্যাড করে। সেটা তো সে ডিক্লেয়ার করলো ভেতরে, কিন্তু এখানে কোন কোন নোড সে ইউজ করবে? এখানে হুম টেক্সট ফিল্ড নোড দুইটা। তারপর দুইটা, তারপর হলো গিয়ে লেবেল কোন লেভেল? এখানে লেভেল কয়টা আছে? 3টা। তিনটাই কি সে ইউজ করবে? না, তাহলে কয়টা ইউজ করবে? একটা সেটা কোনটা? ব্লু কালার যেটা। ব্লু কালার যেটা। তাহলে তাকে কয়টা নোড ইউজ করতে হবে? 3টা। ওকে, তাহলে বুঝতে পেরেছেন? তাহলে এই অ্যাড অপারেশনটা কমপ্লিট করতে হলে তাকে এই নোডটা ইউজ করতে হবে অপারেন্ডের ভ্যালুটা রিড করার জন্য। এই নোডটাও ইউজ করতে হবে অপারেন্ড ভ্যালুটা ইউজ করার জন্য। তারপর অপারেন্ড গুলোকে সে যোগটোগ করে আউটপুটটা এখানে শো করবে। তাহলে এই লেভেলটাও তাকে ইউজ করতে হবে। তাহলে তাকে 3টা নোড ইউজ করতে হবে। এটা কি বুঝাতে পারলাম? ইয়েস স্যার। সাবট্রাক্ট বাটনের জন্য কয়টা নোড ইউজ করতে হবে? সেম, সেম মানে কয়টা? 3টা। এটা কি ডিফারেন্ট 3টা না আগের 3টাই? ওই আগের 3টাই এখানে সেম, আগের 3টা। আগের 3টা। তাহলে আপনার এই 10টা নোডের মধ্যে 3টা নোডের নাম দিতে হবে অবজেক্টের, বাকিগুলো অ্যানোনিমাস থাকতে পারে। এখন বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, বাটনের নাম লাগবে কিনা সেটা বলেন তো দেখি। ইয়েস, বিকজ এটা তো লাইক মেথড যে কোনটা করবে। হুম কিন্তু খেয়াল করেন, আমি এই বাটনটাতে ক্লিক করার পরেই তো মেথডটা এক্সিকিউট হবে। ইয়েস, তো মেথড যখন রান করা শুরু করছে, তার মানে মেথডের ভিতরে আপনি ঢুকে গেলেন। ওইখানে কি বাটনের কোনো ইউজ আছে? ঢুকে যাওয়ার পর না। তাহলে কোডের মধ্যে তো বাটনের কোনো ইউজ নাই। হ্যাঁ, তো কাজেই বাটনের অবজেক্টের নাম প্রয়োজন নাই, কারণ আপনি কোডের মাধ্যমে বাটনকে ইউজ করছেন না। বাটনটা কোডে ঢোকার আগে ইউজ হচ্ছে কোডটাকে এক্সিকিউট করার জন্য। কিন্তু ওয়ান্স ইওর মেথড স্টার্টস এক্সিকিউটিং,
অর্থাৎ মেথডের কোডে যখন আপনি ঢুকে গেলেন ওইখানে কিন্তু বাটনের কোনো ইউজ নাই। এটা কি আপনি বুঝতে পারতেছেন, ভিজুয়ালাইজ করতে পারতেছেন? কিন্তু আমি যে যেমন অ্যাড মেথডটা যে আনবো, ওটা তো অ্যাড বাটন দিয়ে তো ক্লিক করে হ্যাঁ, আনবো। সেটা তো আপনি এখানে বলে দিচ্ছেন যে অ্যাড বাটনের জন্য, এই যে আপনি এখানে বলে দিচ্ছেন যে এই বাটনের জন্য, এই ইভেন্টের জন্য এই মেথডটা এক্সিকিউট করো। তাহলে এখানে বাটনটার রোল হচ্ছে এই মেথডটা এই ইভেন্টের জন্য কোন নোডের জন্য এক্সিকিউট হবে, এই বাটন নোডের জন্য। কিন্তু ওয়ান্স দ্য মেথড স্টার্ট এক্সিকিউটিং, এই মেথডের কোডে কি এই বাটনের কোনো ইউজ আছে? না, নাই। তাহলে এই বাটনের তো কোডের মধ্যে কোথাও এই বাটনকে সে খুঁজবে না, তাহলে তার অবজেক্ট নাম দিয়ে আমার দরকার কি? কিন্তু বুঝতে কোডের মধ্যে পেরেছি। এইটাকে সে ইউজ করবে, তাহলে এটার নাম লাগবে। কোডের মধ্যে এটাকে সে ইউজ করবে, নাম লাগবে। কোডের মধ্যে এটাকে সে ইউজ করবে আউটপুট আপডেট করার জন্য, নাম লাগবে। কিন্তু কোডের মধ্যে তো আর সে বাটনকে ইউজ করবে না, তাহলে বাটনের নাম লাগবে না। বুঝাইতে পারছি? ইয়েস স্যার। ওকে, এখন তাহলে আমাদের ইভেন্ট হ্যান্ডলার মেথড গুলো কিন্তু আমরা দিয়ে দিছি। এই যে অন মাউস ক্লিকে দিছি প্রথম বাটনটার জন্য, আর বাকি তিনটার জন্য আমরা অন অ্যাকশনে দিয়ে দিছি, কারণ বাটনের জন্য মাউস ক্লিকই অন অ্যাকশন। ওকে, এখন আমাদের তাহলে এটার নাম দিতে হবে। তাইলে নাম, এই যে এফএক্স আইডি দেখতেছেন না উপরে কোর্স সেকশনের সবার শুরুতে এফএক্স আইডি, এটাই হচ্ছে অবজেক্টের নাম। তাইলে এখানেও আমি অবজেক্ট ওয়ান অবজেক্ট টু এই টাইপের নাম দেওয়া যাবে না, আমাকে মানে কি রিপ্রেজেন্ট করে আর এই নোডের টাইপটাকে। তাহলে এটা রিপ্রেজেন্ট করে এক্স এর ভ্যালু, আর নোডের টাইপ হচ্ছে টেক্সট ফিল্ড, তাহলে এক্স টেক্সট ফিল্ড অথবা অপারেন্ড ওয়ান টেক্সট ফিল্ড এরকম বলতে পারতেন। তাইলে এটার আমরা নাম দিয়ে দিলাম ইট ক্যানট বি অ্যানোনিমাস। এটাকেও নাম দিতে হবে, তাহলে এটার আমরা নাম দিয়ে দিলাম ধরেন ওয়াই টেক্সট ফিল্ড। নেক্সট কোনটার নাম দিতে হবে? নেক্সট কোনটার আইডি দিতে হবে? আইডি বা নাম, স্যার এই যে ব্লু লেবেলটা, ব্লু লেভেলটা, এটার নাম কি দিতে পারি আমরা? অ্যান্সার অ্যান্সার, শুধু অ্যান্সার দিলে হবে না, অ্যান্সার লেবেল। অ্যান্সার লেভেল। অ্যান্সার লেভেল বলতে পারেন, বা আউটপুট লেভেল বলতে পারেন, বা রেজাল্ট লেভেল বলতে পারেন, আপনার যেটা ইচ্ছা, কিন্তু একটা প্রপার নাম দিতে হবে। তা আমি দিলাম আউটপুট লেভেল। তাহলে এখন আমার এই 10টা নোডের মধ্যে 3টা নোড হ্যাজ নেম, বাকি 7টা অ্যানোনিমাস। ওকে, যেমন এই লেভেলটা তো আমার কোডের কোনো ইউজ নাই এটার। এই লেভেলটার কাজ হচ্ছে রান টাইমে প্রম্পট হিসাবে রোল প্লে করা। তো কাজে এই কোডে যেহেতু এটাকে আমি টাচ করব না, এটা অ্যানোনিমাস অবজেক্ট হিসেবে থাকতেই পারে, ওই প্ল্যাটফর্মের যাত্রীদের মতো আছে, তারা মেমোরিতে আছে, কিন্তু তাদেরকে যেহেতু আমি ইউজ করব না আমার কোডে, তো তাদের নাম নিয়ে আমি বদার না। ওকে, তাইলে আমরা এখানে 4টা ইভেন্ট হ্যান্ডলার মেথড দিলাম, 4টা বাটনের জন্য, বাটন নোডের জন্য, আর 3টা নোডের আমরা নাম দিয়েছি, 2টা টেক্সট ফিল্ড আর একটা লেভেল। ওকে, ইয়েস স্যার। এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ করার আগের অবস্থা দেখেন, অ্যারিথমেটিক অপারেশনের যদি আমি কোড দেখি, এখানে আপনি দেখতে পাচ্ছেন নোটগুলো বসানো হয়েছে, এই যে বাটনগুলো বসানো হয়েছে, কিন্তু বাটনগুলোতে কিন্তু কোনো ইভেন্ট হ্যান্ডলার মেথড নাই। ওকে, যে হাইট উইথ এইসব দেওয়া আছে, টেক্সট কি হবে বাটনের এগুলো দেওয়া আছে, ঠিক আছে। আর আমার এই যে টেক্সট ফিল্ড গুলো যেগুলো আছে, 2-3টা টেক্সট ফিল্ড এবং লেভেল, এদের কোনোটারই কিন্তু কোনো আইডি এখানে নাই। কিন্তু আমি যখন এখানে দিয়ে ফেলছি, এখানে এখন যখন সেভ করব, তখন আমি দেখবো যে আমার এই এফএক্সএমএল কোড আপডেট হয়ে গেছে। তাহলে এই যে এখন দেখেন, এই যে বাটনগুলোতে, এই যে দেখেন প্রথমটাতে অন মাউস ক্লিক, এই যে হ্যাশট্যাগ অ্যাড বাটন অন মাউস ক্লিক, আর বাকি 3টাতে হ্যাশট্যাগ এই যে সাবট্রাক্ট বাটন অন অ্যাকশন। তাহলে আমার ইভেন্ট হ্যান্ডলার মেথড গুলো চলে আসছে। আবার আমার এই যে 3 নাম্বার লেভেলের আইডিটাও চলে আসছে, আউটপুট লেভেল, কিন্তু উপরের 2টা লেভেলের কিন্তু কোনো আইডি নাই, লেভেলের নাই, কিন্তু টেক্সট ফিল্ড 2টার আবার আছে। যেমন এই টেক্সট ফিল্ডের আইডি চলে আসছে ওয়াই টেক্সট ফিল্ড, এই টেক্সট ফিল্ডের আইডি চলে আসছে এক্স টেক্সট ফিল্ড। ওকে, কিন্তু লেভেল দেখেন, এই লেভেলের কোনো আইডি নাই। ওকে, এই লেভেলেরও কোনো আইডি নাই, কিন্তু নিচে যে 3rd নাম্বার লেভেল সেটার আবার আইডি আছে, যে আউটপুট লেভেল। তাহলে এইগুলোই আমার কন্ট্রোলার ক্লাসের এই যে একটা
লেভেল ক্লাসের অবজেক্ট, দুইটা টেক্সট ফিল্ড ক্লাসের অবজেক্ট, এই অবজেক্টগুলো আমার কন্ট্রোলার ক্লাসের ফিল্ড হবে, আর এইগুলো হবে কন্ট্রোলার ক্লাসের মেথড। এই চারটা এই করতে নো স্যার। এখন এই যে রেড মানে এটা লাল, লাল মানে এটা এরর। ঠিক আছে, এরর কেন? কারণ আমার কন্ট্রোলার ক্লাস তো তৈরি হয় নাই, মেথড তো নাই। আমি বলতেছি যে এই নামে মেথডটা থাকা উচিত, কিন্তু কন্ট্রোলার ক্লাসই তো নাই। আছে হ্যালো ভিউ এর জন্য হ্যালো কন্ট্রোলার আছে, কিন্তু অ্যারিথমেটিক অপারেশন ভিউর জন্য কি কন্ট্রোলার আছে এখানে? না স্যার। নাই, কারণ আমরা তো কন্ট্রোলার এখনো বানাই নাই। তাইলে হ্যালো ভিউ এর কন্ট্রোলারের নাম কি? হ্যালো কন্ট্রোলার। এটা কে ঠিক করে দিছে? এটা কোথায় বলা আছে? এটা ওই যে হ্যালো ভিউ এর প্যারেন্ট নোড কোনটা? হোয়াট ইজ দ্য প্যারেন্ট নোড অফ হ্যালো ভিউ? ভিবক্স। আপনি যদি এই এফএক্সএমএল এর ওই প্যারেন্টটাই সবার বাইরে থাকবে, তার ভেতরে সব থাকবে, তাহলে ভিবক্সটাকে যদি আপনি দেখেন, এটা লাস্টে গিয়ে দেখবেন কন্ট্রোলার ক্লাসের নাম দেওয়া আছে। কি নাম দেওয়া আছে? হ্যালো কন্ট্রোলার। ওই জন্য এটার কন্ট্রোলারের নাম হ্যালো কন্ট্রোলার। এখানে যদি কন্ট্রোলার 1 দেওয়া থাকতো, তাহলে এটার নাম হ্যালো কন্ট্রোলার হইতো না, তখন এটার নাম হইতো কন্ট্রোলার 1। তাহলে আমাদের অ্যারিথমেটিক অপারেশন ভিউতেও আমরা এই যে আমাদের প্যারেন্ট হচ্ছে এখানে অ্যাঙ্কর পেন, তাহলে যে অ্যাঙ্কর পেনের লাইনটাতে যদি যাই, গিয়ে শেষে যদি যাই, তাহলে এই যে দেখেন অ্যারিথমেটিক অপারেশন ভিউ, তা আমরা এখানে কন্ট্রোলার ওয়ার্ড লাগাই দিচ্ছি। তাইলে এইটাই হবে আমার কন্ট্রোলার ক্লাসের নাম, এই নামে কন্ট্রোলার ক্লাস তৈরি হবে, এখানে যে নাম দিব সেটাই। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে একটা এফএক্সএমএল এর কন্ট্রোলারের নামটা কোথায় দিয়ে দিতে হয়? জি স্যার। তাহলে এফএক্সএমএল এর কোডে প্যারেন্ট নোডে দিয়ে দিতে হয়। এখন কন্ট্রোলার তো নাই, তাইলে আমি এখন আমার ওই যে এখানে একটা সেটিংসে যদি যান, প্লাগইনস, তাহলে এখানে দেখবেন ইনস্টল লিস্টে এফএক্সএমএল ম্যানেজার নামে একটা প্লাগইন ইনস্টল করা আছে। এটা অটোমেটিক ইন্টেলিজেতে থাকে না, তো আপনার ল্যাপটপে যদি এটা করা না থাকে, তাহলে মার্কেট প্লেসে গিয়ে আপনি সার্চ দিবেন এফএক্সএমএল ম্যানেজার, তখন এখানে আসবে, ইনস্টল বাটনে ক্লিক করবেন, ইনস্টল। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য মার্কেট প্লেস এটা দেখাচ্ছে না। তো ইনস্টল করলে পরে আপনি তখন এখানে এটা পেয়ে যাবেন যে এফএক্সএমএল ম্যানেজার ইনস্টলড, এবং এটাকে এনেবল করে রাখতে হবে। যদি রাখেন, তাহলে আপনি এখন এই কন্ট্রোলার ক্লাসটা অটো জেনারেট করতে পারবেন ইউজিং দ্য এফএক্সএমএল ফাইল। তাহলে এফএক্সএমএল ফাইলে আপনি 3টা নোডের আইডি দিয়েছেন, ওই 3টা কন্ট্রোলার ক্লাসের ফিল্ড হবে। ওকে, এফএক্সএমএল ফাইলের মধ্যেই বলা আছে 4টা বাটনের, এই যে ইভেন্ট হ্যান্ডলার মেথড কি হবে, তাহলে এগুলো আপনার কন্ট্রোলার ক্লাসের মেথড হবে। ওকে, তাহলে আমরা যদি এখন রাইট ক্লিক করি, এই যে দেখেন আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল, তো এফএক্সএমএল ম্যানেজার প্লাগইনসটা কিন্তু লাগবে এই কাজের জন্য। তাহলে আমি এই যে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখন আমার কন্ট্রোলার ক্লাস তৈরি হয়ে গেছে। বুঝাইতে পারছি? এটা কি বুঝতে পেরেছেন? আরেকবার একটু স্যার বলবেন। এই যে রাইট ক্লিক, আপডেট কন্ট্রোলার ফ্রম দ্য এফএক্সএমএল, তার মানে এফএক্সএমএল ফাইল থেকে সে কন্ট্রোলার ক্লাসটাকে আপডেট করবে, যদি অলরেডি থাকে, না থাকলে সে ক্রিয়েট করে দিবে। আমার তো ছিল না, তো সেই জন্য সে ক্রিয়েট করে দিচ্ছে। তা এখন ক্রিয়েট করে দেওয়ার, এখানে দেখেন স্টিল এখানে লাল আছে, কারণ কন্ট্রোলার ক্লাসে যদি আমি এখন ঢুকি, কন্ট্রোলার ক্লাসের কোড যেটাই মাত্র সে ক্রিয়েট করলো, এই যে দেখেন ক্লাস অ্যারিথমেটিক অপারেশন ভিউ কন্ট্রোলার, খেয়াল করছেন? আর ওই যে 2টা টেক্সট ফিল্ড আর একটা লেভেল আমরা নাম দিছি না, নাও দে বিকাম ফিল্ড। ওই যে আপনার যেমন এখানে 2টা লোকাল ডেট বিকামস ফিল্ড, 2টা স্ট্রিং বিকামস ফিল্ড, তাহলে 2টা স্ট্রিং অবজেক্ট আপনার এমপ্লয়ি ক্লাসের ফিল্ড, 2টা লোকাল ডেট ক্লাসের অবজেক্ট আপনার এমপ্লয়ি ক্লাসের ফিল্ড। একইভাবে
আপনার দুইটা টেক্সট ফিল্ড ক্লাসের অবজেক্ট আপনার কন্ট্রোলার ক্লাসের ফিল্ড, একটা লেভেল ক্লাসের অবজেক্ট আপনার কন্ট্রোলার ক্লাসের ফিল্ড, আর এই হচ্ছে অবজেক্টের নাম, কারণ এদেরকে আপনি কোডের মধ্যে ব্যবহার করবেন, সো দে ক্যানট বি অ্যানোনিমাস। তাহলে কি এটা বুঝতে পারলাম? আর ওই যে আমরা 4টা মেথড দিয়ে দিছিলাম, সাবট্রাক্ট বাটন অন অ্যাকশন, মাল্টিপ্লাই বাটন অন অ্যাকশন, অ্যাড বাটন অন অ্যাকশন, ডিভাইড বাটন অন অ্যাকশন, আর অ্যাডের ক্ষেত্রে ছিল অন অ্যাকশন না, অন মাউস ক্লিক। তাহলে এই 4টা মেথড, এই 4টা কিন্তু আমার এই যে দেখেন মেথড হিসেবে চলে আসছে। আমার কাজ হলো এখন আমি এখানে গিয়ে অ্যাডিশনের কোডটা লিখবো, আমার কাজ হলো আমি এখন এখানে গিয়ে সাবট্রাকশনের কোডটা লিখবো। স্কেলেটন আমাকে তৈরি করে দিছে ক্লাসের, এফএক্সএমএল ম্যানেজার প্লাগইন আমাকে এফএক্সএমএল ফাইলটা ইউজ করে ক্লাসটা বানাই দিছে। আমার এখন ভিতরে গিয়ে আমার যে লজিক সেটার কোড লেখা। তাহলে এইটুকু কি আমরা বুঝতে পেরেছি? রেসপন্ড করেন, না বুঝলে প্রশ্ন করেন। স্যার আমার একটা এরর এসেছে এখানে। আপনার এরর আছে, ওইটা আপনি ট্রাবল শুট করতে পারবেন, কিন্তু আমি যা দেখাচ্ছি বলছি সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। এটা আপনি বুঝতে পেরেছেন কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, আপনার ওই যে এফএক্সএল ম্যানেজার হয়তো ফাইলটা ক্রিয়েট করতে পারতেছে না, ওখানে আপনি এরর খেয়ে গেছেন, তাই না? ইয়েস স্যার। ওটা আপনি ওই যে আজকে রাতে টিউটোরিয়াল এসওডি কে বলবেন, ও সলভ করে দিবে। এখন দেখেন এখানেও কিন্তু আপনার রেড কালার দেখাচ্ছে, কারণ কম্পাইলার এদেরকে টাইপ হিসেবে রিকগনাইজ করতে পারতেছে না। কেন? আপনার প্রজেক্টে কি আপনি টেক্সট ফিল্ড ক্লাস বানাইছেন এখানে? ইয়েস স্যার। কই বানাইছেন? এখানে অ্যারিথমেটিক অপারেশন কন্ট্রোলার নামে একটা ক্লাস আছে, হ্যালো অ্যাপ্লিকেশন নামে একটা ক্লাস আছে, হ্যালো কন্ট্রোলার নামে একটা ক্লাস আছে। টেক্সট ফিল্ড নামে ক্লাস আপনি কই বানাইছেন? না স্যার নাই। তাহলে এটা কোথায় আছে? লাইব্রেরিতে আছে। তাহলে আপনি কি ইম্পোর্ট করছেন? তাহলে আপনি বানানো নাই, ইম্পোর্টও করেন নাই, এই জন্য সে এটাকে চিনতেছে না যে এটা একটা টাইপ। তাহলে আপনাকে কি করতে হবে? এখানে মাউস ধরলেই হ্যাঁ সে আপনাকে ইম্পোর্ট অপশন দিবে। অথবা আপনি যদি হ্যালো কন্ট্রোলারে গিয়ে দেখেন, হ্যালো কন্ট্রোলার কিন্তু ওই যে বাটন ক্লিক করলে সে লেভেল আপডেট করছিল। এই যে ইম্পোর্টে গেলে দেখেন এই যে জাভা এফএক্স প্যাকেজ থেকে সেই যে লেভেল ক্লাসটাকে ইম্পোর্ট করছিল। তাইলে আপনি এখানে এই ইম্পোর্ট গুলো করতে হবে। এটা আপনি যদি জানা থাকে কোথা থেকে ইম্পোর্ট করবেন টাইপ করে দিতে পারেন। এই যে দেখেন লেভেলটাকে এখন আর কোনো শেয়ার দিচ্ছে না, এখন লেভেলটাকে টাইপ হিসেবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। অথবা আপনি যদি এখানে মাউস ধরেন তাহলেও সে এই যে ইম্পোর্ট অপশন দিবে, ইম্পোর্ট ক্লাস। তাহলে এখন এই টেক্সট ফিল্ড নামে ক্লাসটা দুইটা ডিফারেন্ট প্যাকেজে, দুইটা লাইব্রেরি দুইটা ডিফারেন্ট জায়গায় তৈরি করা আছে, কিন্তু আমরা ইউজ করব জাভা এফএক্স প্যাকেজের যে ক্লাসটা সেইটা। তাহলে ওটা সিলেক্ট করে দিলে দেখেন টেক্সট ফিল্ডও ইম্পোর্ট হয়ে গেছে এই যে এখানে। তাহলে এখন এরা কিন্তু টাইপ হিসেবে রিকগনাইজড। তাহলে আপনার যেমন এমপ্লয়ি ক্লাসে স্ট্রিং এবং লোকাল ডেট টাইপের অবজেক্ট আপনার এমপ্লয়ি ক্লাসের ফিল্ড ছিল, একইভাবে আপনার টেক্সট ফিল্ড এবং লেভেল অবজেক্ট আপনার কন্ট্রোলার ক্লাসের ফিল্ড। তো এই প্যারামিটার হিসাবে যে মাউস ক্লিক আসতেছে, অ্যাকশন ইভেন্ট বা ইভেন্ট আসতেছে, এটাও আমাকে ইম্পোর্ট করতে হবে, এগুলো ক্লাস। তাহলে আমি ইম্পোর্ট করে ফেললাম। তাহলে আমার কন্ট্রোলার ক্লাস রেডি, কোনো এরর নাই। আমি যদি এখন এফএক্সএমএল কোডে যাই, ওখানে যেগুলো এরর ছিল চলে গেছে, কারণ এফএক্সএমএল এখন কন্ট্রোলার সাথে পুরোপুরি সিঙ্কড। সো এই হচ্ছে আমার কন্ট্রোলার ক্লাস। এনি কোশ্চেন? আপনার এমপ্লয়ি ক্লাসে কয়টা মেম্বার? এই যে আবার আজকে ক্লাস শুরু করছিলাম যে এখান থেকে, এমপ্লয়ি ক্লাসে কয়টা মেম্বার? স্যার 8টা। 8টা। কয়টা ফিল্ড, কয়টা মেথড? 6টা ফিল্ড, 2টা মেথড। ওকে, তাহলে একই কোশ্চেন, এই কন্ট্রোলার ক্লাসের মেম্বার কয়টা? চারটা। কয়টা ফিল্ড আগে সেটা বলেন। ফিল্ড কয়টা? মেম্বার ফাংশন না, মেম্বার ডাটা। এটা বলতে পারলে এটা বলতে পারতেছেন না কেন? এখানে ফিল্ড কয়টা?
6টা, তাহলে এখানে ফিল্ড কয়টা? 3টা, 3টে। আর মেথড কয়টা? 4টা। আমরা যে 4টা দিচ্ছি সেই 4টার সাথে ইনিশিয়ালাইজ বলে একটা মেথড থাকে 5টা। তাহলে 5টা মেথড। এখন কি করেন, কন্ট্রোলার ক্লাস কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ডাটাকে রিপ্রেজেন্ট করে না। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ডাটা তো এমপ্লয়ি, প্রোডাক্ট, বিল, এগুলো আপনার অ্যাপ্লিকেশন ডাটা, তাই না? তাহলে মডেল ক্লাস হচ্ছে রিপ্রেজেন্ট ইউর অ্যাপ্লিকেশন ডাটা। তাহলে মডেল ক্লাসের ফিল্ডগুলো হবে ওই ক্লাসের যে মাইক্রো ইনফরমেশন সেগুলো। কিন্তু কন্ট্রোলার ক্লাসের ফিল্ড হবে আপনার ওই যে এফএক্সএমএল এর নোডগুলো, যেগুলো আপনি ব্যবহার করবেন কোডের মধ্যে। ওকে, তো এখন আমরা যদি এটুকু তো বোঝা গেল নাকি? মানে বলেন কোথায় বুঝেন নাই? বলতে হবে তো, চুপ করে থাকলে তো লাভ নাই। না বুঝলে প্রশ্ন করে ফেলেন। এখানে ইনিশিয়াল মেথডে কি করে আসলে? ও, এটা আমরা পরে দেখবো যে এটা মানে আমি যদি এই এফএক্সএমএলটা লোড হওয়ার সময় যদি কোনো কাজ করে রাখতে চাই আগে থেকে, সেই কোডটা আমি এখানে লিখবো। ঠিক আছে, এই কোডগুলো তো আগে থেকে এক্সিকিউট হবে না, বাটন ক্লিক করলে হবে। কিন্তু ওই এফএক্সএমএলটা যখন লোড হবে তখনই যদি আমি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু করে রাখতে চাই, সেই কোডটা এখানে দিব, যেটা এই মুহূর্তে আমাদের দরকার নাই। ঠিক আছে, আচ্ছা। তাহলে ঠিক আমরা আছে। এখন অ্যাডিশনের কাজটা যদি করতে চাই, কি করতে হবে আমাকে বলেন? তো আমি যদি X আর Y এর ভ্যালু নিয়ে এটাকে রাখি সাইডে, কি করতে হবে? এই দুটো টেক্সট ফিল্ডের ভ্যালু নিয়ে নিতে হবে। ফিল্ডের ভ্যালু নিতে হবে মানে ওখান থেকে নিয়ে আসতে হবে। তাহলে টেক্সট ফিল্ডের ভ্যালুর কন্টেন্ট কি টাইপের? ধরুন আমি যদি এখানে বলি যে 12 আর 13 প্রিভিউতে গিয়ে রান টাইমে এরকমই দেখাবে, তাহলে এই টেক্সট ফিল্ডের ভ্যালুটা কি ধরনের ভ্যালু? ইন্টিজার। এটা আপনি ভাবছেন, কিন্তু টেক্সট ফিল্ড কন্টেন্ট টেক্সট। আমি তো এখানে একটা এবিসিডিও টাইপ করতে পারি, তাহলে এভরি কি ইজ এ ক্যারেক্টার। আসলে আপনি এখানে সাপ্লাই দিয়েছেন ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, তাহলে এটা আসলে একটা টেক্সট বা স্ট্রিং। আপনার দেখে মনে হচ্ছে এটা একটা নাম্বার, বাট ইটস নট এন ইন্টিজার, ইটস এ টেক্সট। তাইলে এখান থেকে আপনি একটা স্ট্রিং পাবেন। তো এখন এই স্ট্রিংটা বের করার জন্য বেসিক্যালি আমাকে এই অবজেক্টটা টেক্সট ফিল্ডটাকে ইউজ করতে হবে, তাহলে ওর নাম লাগবে, এই জন্য আমরা নাম দিয়েছি। তাহলে এক্স টেক্সট ফিল্ড। এখন এখানে দেখেন এই যে টেক্সট ফিল্ড ক্লাসের মেথড লিস্ট চলে আসছে। তাহলে আমরা এখানে এই যে গেট টেক্সট আমাকে ওই টেক্সটটা ফেরত দিবে অ্যাজ এ স্ট্রিং। তো তাইলে আমি একটা স্ট্রিং এর মধ্যে এটাকে নিতে পারি, xstr ইকুয়াল টু, তাইলে আমার যদি ওখানে 12 টাইপ করা থাকে তাহলে আসলে আমি এখানে একটা স্ট্রিং পাবো এইভাবে কোট আন কোট 12 এর মতো করে। তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম। ইয়েস স্যার। তাহলে ওই একইভাবে ওয়াই টেক্সট ফিল্ড থেকেও আমি আরেকটা স্ট্রিং পাবো ওয়াই টেক্সট ফিল্ড থেকে। তাহলে সেখানে যদি 13 টাইপ করা থাকে, আমি ভাবছি 13 নাম্বার, কিন্তু আসলে ওটা ক্যারেক্টার 1 বাই ফলোড বাই ক্যারেক্টার 3, তাহলে একটা স্ট্রিং সে রিটার্ন করবে। এখন স্ট্রিং যোগ করলে কি হয়? 25 হবে, এই দুটো স্ট্রিং যোগ করলে না, কনক্যাটিনেশন হবে, পাশাপাশি কনক্যাট হয়ে যাবে। 1213 নামে একটা লার্জার, কিন্তু তাহলে তো আমাকে যোগ করতে হবে দুইটা ইন্টিজার। তাহলে এখন এদেরকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তো ধরেন ইন্ট ভ্যাল। এখন ইন্টিজার রিলেটেড কনভার্সন বা রিকনভার্সন বা প্রসেসিং এর জন্য ইন্টিজার নামে একটা ক্লাস আছে লাইব্রেরিতে। ওকে, তাহলে ইন্টিজার ক্লাসের এই যে মেথড ডট দিলে মেথড লিস্ট চলে আসবে। তাহলে যে ইন্টিজারে আমি কনভার্ট করতে চাই বা পার্স করতে চাই একটা স্ট্রিং কে, তাহলে দেখেন প্যারামিটার স্ট্রিং সে রিটার্ন করে ইন্টিজার। তাহলে এইখানে আমরা xstr কে পাঠাই দিব। তাইলে এখানে ছিল এটা স্ট্রিং কোট আন কোট 12, এখন এটা হয়ে যাবে দ্য নাম্বার 12। একইভাবে আমরা এই ystr কেও
ইন্টিজারে কনভার্ট করে ফেলবো, সেক্ষেত্রে আমরা তখন ওয়াই ভ্যালুর মধ্যে আমার ইন্টিজার হিসাবে 13 চলে আসবে। তো এখন তো এই দুইটাকে আমি যোগ করতেই পারি, 25 পাওয়া যাবে। তাহলে আমি এখন যদি বলি যে সাম ভ্যাল ইকুয়াল টু এক্স ভ্যাল প্লাস ওয়াই ভ্যাল, তাহলে আপনি যোগ করে ফেলছেন। এখন আপনার কাজ কি? ওটা রিটার্ন করা। না, আপনি এখানে যোগ করে ফেলছেন, তো যোগ হয়ে গেছে, এখন আপনার লাস্ট কাজ কি? আউটপুটে রিটার্ন করা। রিটার্ন না, এখান থেকে রিড করছেন, এখানে রাইট করবেন, মানে এখান থেকে গেট করছেন, এখানে সেট করবেন নতুন ভ্যালু। এখান থেকে আপনি টেক্সট গেট করছেন, গেট টেক্সটের মাধ্যমে। তো গেট টেক্সট আপনাকে টেক্সটটা রিটার্ন করছে, আর এখানে আপনি সাপ্লাই দিবেন সেট টেক্সটে, এটাকে সেট করার জন্য উইথ নিউ ভ্যালু। তাহলে রেজাল্ট এখানে আপডেট করতে হবে, তাই না? তাইলে আমার আপডেট করব কোথায়? ওই যে আপনি নাম দিয়েছেন না, রেজাল্ট লেভেল ডট, এই যে লেভেল ক্লাসের মেথড চলে আসবে সেট টেক্সট। রেজাল্ট লেভেল স্পেলিং ভুল হয়েছে নাকি, কি ছিল এখানে? ও আউটপুট লেভেল ছিল, আচ্ছা ওই জন্য কি চিনতেছেন, আউটপুট লেভেল। আউটপুট লেভেল ডট, এই যে দেখেন এগুলো হচ্ছে আমার লেভেল ক্লাস। এখানে এখন সেট টেক্সট, এই যে আমি একটা স্ট্রিং দিলে সেটাকে সেট করবে। তাইলে আমার স্ট্রিংটা সামভেল তো স্ট্রিং না, সামভেল আমি দিতে পারি 25, কিন্তু ওটা তো নাম্বার 25, স্ট্রিং না, কাজে সামভেল দেওয়া যাবে না। তাহলে সামভেলটাকে আমি আবার, এটা হচ্ছে আমার 25, দ্য নাম্বার 25, এটাকে আমি এখন স্ট্রিং এ কনভার্ট করতে চাই। তাহলে স্ট্রিং লেটস সে সাম str ইকুয়াল টু আবার ওই যে ইন্টিজার ক্লাস। এখন আমি ইন্টিজারকে টু স্ট্রিং এ যদি কনভার্ট করি, একটা ইন্টিজার দেই, সেটার স্ট্রিং ইকুইভ্যালেন্ট দিবে। তাইলে এখানে আমি যদি বলি সাম ভ্যাল পাঠাই প্যারামিটার হিসেবে, তাহলে আমি এখানে 25 পাঠাইলাম, কিন্তু সে রিটার্ন করবে এই কোট আনকোট 25, মানে একটা স্ট্রিং। তাহলে এই যে সাম str, এইটাকে আসলে আমি এখন লেভেলে সেট করে দিতে পারি। তাইলে আমার রান করলে এখানে, আমি যদি রান করে দেখি আসবে। তো এখন রান করতে গেলে আমাকে ওই যে অ্যাপ্লিকেশন ক্লাসে যেতে হবে, এখানে স্টার্ট মেথড আছে, তো অ্যাপ্লিকেশনটা লঞ্চ করবে, করে সে স্টার্ট করবে। স্টার্ট করার সময় fxml ফাইল লোড করবে, কোনটা? এখানে বলা আছে হ্যালো ভিউ। তা আমি কি এখন হ্যালো ভিউ লোড করতে চাই নাকি অ্যারিথমেটিক অপারেশন ভিউ? কোনটা? অ্যারিথমেটিক অপারেশন। তাইলে আমি এখানে নামটা চেঞ্জ করে দিতে হবে, এই যে নাম ছিল, স্পেলিং মিলতে হবে, নাহলে সে ফাইল খুঁজে পাবে না। তাইলে এখন যখন স্টার্ট হবে অ্যাপ্লিকেশনটা লঞ্চিং এর পরে, তখন কিন্তু এই যে অ্যারিথমেটিক অপারেশন এইটাই আমার লোড হবে। আর লোড হওয়ার পরে উইন্ডোর সাইজ কি হবে? এখানে বলা আছে 320 বাই 240 পিক্সেল। তো সেই ক্ষেত্রে আমার অ্যাঙ্কর পেন যদি এর থেকে বড় হয়, তাহলে অ্যাঙ্কর পেন পুরাটা দেখা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে যেটা করতে পারেন, এখানে যদি আপনি সাইজটা না বলেন, তাহলে আপনার প্যারেন্ট যেটা আছে, আমাদের ক্ষেত্রে অ্যাঙ্কর পেন, সেটাই তখন উইন্ডোর সাইজ হবে। আর আমি তখন এই আমার যে উইন্ডো বা স্টেজ, এটা টাইটেলে আমি অন্যরকম বলতে পারি, হ্যালোর জায়গায় বলতে পারি অ্যারিথমেটিক অপারেশন। এটা উইন্ডোর টাইটেল। স্টেজ এক ধরনের উইন্ডো, ওকে? তাহলে কি বোঝা গেল? তাহলে আমার এই স্টার্ট মেথডে শুধু ফাইলের নামটা চেঞ্জ করে দিতে হবে, ওকে? আর আমি যদি ফিট না করে, এই রিস্ক থাকে 320 বাই 240 যদি আমার অ্যাঙ্কর পেন ফিট না করে, আমি এটা দিবই না। তাইলে অ্যাঙ্কর পেনের সাইজটাই উইন্ডোর সাইজ হয়ে যাবে। তাইলে আমার এই অ্যারিথমেটিক অপারেশন রেডি। আমি যদি এখন এই অ্যাপ্লিকেশন ক্লাসে গিয়ে প্লে বাটন এনেবল হয়ে গেল, যদি প্লে করি, তাহলে আমরা দেখতে পাবো যেটা রান করবে। আচ্ছা, তাহলে 12 আর 13, এই যে দেখেন 25 চলে আসছে। আসছে? বুঝতে পারছেন কিভাবে এটা কাজ করতেছে? Yes, sir. এখন আমি যদি
আহ, এখানে আপনি যদি এখন এই সাম str এর সাথে যদি একটু কথা যোগ করতে চান যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, করতে পারেন। তাহলে আপনি এখানে বলতে পারেন যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এটা একটা স্ট্রিং, তার সাথে আপনি সাম str যোগ করে দেন, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হোয়াট এভার দ্য ভ্যালু, এই পুরাটা স্ট্রিং হিসাবে এই সেট টেক্সটে ঢুকে যাবে, তো লেভেলটা তখন সেট হয়ে যাবে। ওকে, এই যে এই যে বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমরা এটা শেষ করলাম, এটা আমরা একটুখানি কন্টিনিউ করব। আমাকে একটু রেগুলার ক্লাস করেন কে এখানে? আপনি রেগুলার ক্লাস করেন? হ্যাঁ, তাহলে একটু নোট রাখেন যে সাবট্র্যাক্ট বাটনটা আমরা ইমপ্লিমেন্ট করব নেক্সট ক্লাসে, এবং আমার এই বাটনগুলোতে একটা ইভেন্ট এর জন্য আমি হ্যান্ডেল করেছি, আমি মাল্টিপল ইভেন্টও হ্যান্ডেল করতে পারি চাইলে, সেটা আমরা দেখে তারপরে নেক্সট ক্লাস কন্টিনিউ করবো। এটাকে আমাকে একটু মনে করাই দিবেন, হ্যাঁ? কারণ 4টা সেকশন, তো কোন সেকশনে কোথায় ছাড়লাম এটা আবার পরের ক্লাসে আমার জন্য মানে মিক্স হয়ে যায় সেকশনগুলোর মধ্যে। তা আপনারা যেহেতু একটা স্পেসিফিক সেকশন করেন, আপনাদের এটা মনে থাকবে। ওকে, তাহলে এটা আমাকে একটু মনে করাই দিবেন, হ্যাঁ? স্যার আমার ওই গ্রুপের ইয়েটা জি জি দিচ্ছি। তো এখন আপনাদের যেটা করতে হবে, এই প্রজেক্টটা পুরাপুরি শেষ করা আছে অলরেডি, সাবট্র্যাক্ট বাটন সহ এবং মাল্টিপল ইভেন্ট হ্যান্ডলার সহ। একটা বাটনে মাল্টিপল ইভেন্ট হ্যান্ডলার আমরা দিতে পারি। অন্য সেকশনে আপনি দেখতে পারেন, সেকশন 7 বা মানে আপনার পরের যে সেকশন 4 ওটাও দেখতে পারেন। তাহলে পরে আপনারা যদি ভিডিওটা দেখে আসেন, তাহলে পরে নেক্সট ক্লাসে আমাদের মানে এটা খুব ইজিলি আমরা করে পরবর্তী টপিকে চলে যেতে পারবো। ওকে, তাহলে আমাদের আজকের মতো পড়াশোনা শেষ। আপনারা ওই সিআরএ রিপোর্টের টেমপ্লেটটা একটু দেখবেন সবাই, হ্যাঁ? দেখে সেই অনুযায়ী কাজ শুরু করে। আচ্ছা, স্যার অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া যাবে? হ্যাঁ দিব। তার আগে বলেন যে গ্রুপে কে অ্যাড হতে চান? স্যার আমাকে 24 নম্বর গ্রুপে দিয়েন কথা স্যার। বলছেন? জি স্যার। 24 গ্রুপের কেউ আছেন এখানে? আসিয়া, আর ইউ দেয়ার? Sir, I'm literally 8. হ্যাঁ, তো উনি আপনাদের গ্রুপে জয়েন হচ্ছে, এটা আপনারা কথা বলেছেন তো? টোয়েন্টি-ফোর না স্যার 28? আমাকে 23 স্যার গ্রুপে 24 স্যার। আসিয়ার সাথে আপনি কথা বলেছেন, তাই তো? জি স্যার। ওকে, আপনার এই কত নাম্বার সিরিয়াল? স্যার 2 সিরিয়াল নাম্বার নট শিওর। এখানে দেখে বলেন। হ্যাঁ, কত নাম্বার? স্যার এখানে নেই, একটু নিচে স্যার, ওই যে 21 21। ওকে, স্যার। ইটস আবার ইয়েস স্যার আপনাকে দাঁড়ান, আপনাকে আপনার টিমমেটদের কাছ থেকে বুঝে নিতে হবে কিভাবে কি করতে হবে, ওনারা অলরেডি জানে। ওকে স্যার। স্যার আমাকে গ্রুপ 23 তে কথা বলছেন? জি স্যার কথা বলেছি। কার সাথে কথা বলছেন? আছে এখানে? সৈকত স্যার প্রথম সৈকত আছেন ফার্স্ট এখানে? টাইম। স্যার আমি শিওর না, বাট ওর সাথে কথা হয়েছিল আমার লাস্ট ক্লাসে। মানে আপনারা কি এগ্রিড? জি স্যার। কত নাম্বার আপনার? স্যার সিরিয়াল নাম্বার 1। আপনি ফার্স্ট উইক ক্লাস করেন নাই কেন? স্যার আমি ঢাকার বাইরে ছিলাম। তাইলে আপনি ক্লাস মিস দিলে তো অসুবিধা। না স্যার, সামনে থেকে মিস হবে না। আর কে? স্যার আমার অ্যাটেন্ডেন্সও দিয়ে দেওয়া যাবে? দিব, অ্যাটেন্ডেন্স দিব, আগে গ্রুপটা শেষ Sir, করি। group 28 আমি add হয়েছি।
অ্যাড হয়েছেন, কথা বলছেন অলরেডি? জি স্যার, প্রিভিয়াস ক্লাসে কথা বলেছিলাম। আচ্ছা, কত নাম্বার আপনার? 8। 8। নাইলা নওশিন, ওকে। আর কেউ আছেন গ্রুপে অ্যাড হওয়ার? ওকে, ডান। স্যার আমি এখনো গ্রুপ পাইনি। স্যার আমিও হচ্ছে এখনো গ্রুপ পাইনি। আমরা না, গ্রুপ পাওয়ার তো বিষয়টা হলো এইটা যে আপনাকে এখান থেকে আপনাকে ওই আপনাকে এখান থেকে দেখতে হবে কোন গ্রুপে জায়গা আছে। হ্যাঁ, যেমন 27-এ 2জন খালি আছে, তারপরে আপনার 22-এ 1জন খালি আছে। হ্যাঁ, স্যার আমি গ্রুপ 7 এর সাথে কন্টাক্ট করার ট্রাই করেছি, কিন্তু ওদেরকে রিচ করতে পারিনি স্যার। রিচ করে আপনি গ্রুপ এগ্রি করলে কাজ শুরু করে দেন, আমাকে পরের ক্লাসে নাম এন্ট্রি দিলেও হবে। নাম এন্ট্রি দেওয়ার জন্য তো আপনি বসে থাকার দরকার নাই। ওয়ান্স ওকে ইউ স্যার। টক উইথ দ্য গ্রুপ পিপল এন্ড ইউ আন্ডারস্ট্যান্ড, ওদের সাথে বসে বুঝে নেন কি করতে হবে, কাজ শুরু করেন। তারপর আমাকে যখন বলবেন আমি এন্ট্রি দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে যেমন 29-এ একটা সিট আছে, হ্যাঁ, 33-এ 2টা সিট আছে, 35-এ 2টা সিট আছে। তাহলে ওনাদের সাথে কথা বলে আপনারা যোগ হয়ে যান, আমাকে পরে ইনফর্ম করলেও হবে, ঠিক আছে? ওকে, এখন লেটে আসছেন কে? অ্যাটেন্ডেন্স কত নাম্বার? স্যার নাম্বার 4। স্যার নাম্বার 21। 21। স্যার 18 তো আপনারটা আরেকজন দিয়ে দিন। স্যার আমারটা স্যার চেঞ্জ হয়ে গেছে তাহলে স্যার। কত? স্যার নিচের দিকে একটু নিচের দিকে। নাম কি আপনার? স্যার সিফাত। স্যার 18 ছিল স্যার, এখন দেখতেছি না, না। সেকশন 3 এটা। স্যার আমাদের আজকে ল্যাব ক্লাস ছিল সেকশন 4 এর এই সময়। এটা শুরু হয় না এখনো, এটা সেকশন 3 লেট অ্যাটেন্ডেন্স। ও আচ্ছা আচ্ছা স্যার। আর কেউ আছেন? স্যার 10। 10। নেক্সট। ওকে, ঠিক আছে, সেকশন 3 বাই বাই, সানডেতে আবার দেখা হবে। এখন আমরা সেকশন 4 শুরু করব।